হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা? আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা? একটু ক্লাস ডিসকাশনে লিখে ফেলো তো দেখি। আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে জয় বিশ্বাস। জয় বিশ্বাস হাই বলছে, হ্যালো জয়। টুনা খাদিজা জয়েন করেছে। কেমন আছো? সবাই বলছে আলহামদুলিল্লাহ। তোমরা নিশ্চয়ই আমার মতোই ভালো আছো। অলরাইট। সো তোমরা একটু জয়েন যেহেতু করেই ফেলেছো, আমাকে একটু লিখে জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী এই কবিতাটা। খুবই ইন্টারেস্টিং, খুবই মজার, আবার খুবই ইম্পর্টেন্টও বটে। এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এবং আমাদের অন্যান্য যে কোনো ক্লাসের মতো এই ডেমো ক্লাসটাতেও আমরা কিন্তু একই রকম ভাবে কি করব, আমরা অ্যাডমিশনের পড়াও পড়বো, আমরা এইচএসসির পড়াও পড়বো। ঠিক আছে। কই জয় আর খাদিজা কমেন্ট তো করে জানালো না আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে সোনার তরী। ক্লাসটার টপিকটা একটু ইন্টারেস্টিং। ক্লাসের টপিক হচ্ছে সোনার তরী। ক্লাসের টপিক কি? ক্লাসের টপিক হচ্ছে সোনার তরী। এরপরে রবীন্দ্রনাথ স্যার নাকি জমিদার? ঠিক আছে, স্যার নাকি জমিদার? অল ক্লিয়ার। টুনা খাদিজা বলছে অল ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। মোসাম্মদ হাফসা বলেছে ভেরি গুড। ঠিক আছে, তার মানে আজকে আমরা পড়বো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী এই কবিতাটা। তবে তার আগে আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা জিনিস জেনে নিব যে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার বলা হচ্ছে কেন। তিনি জমি, আচ্ছা বলো তো তোমরা আগে ফার্স্ট এটা বলো তো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি আমরা জমিদার বলতে পারি? ইয়েস অর নো? ক্লাস ডিসকাশনে একটু লিখে জানাও। ইয়েস হলে লিখো ইয়েস, আর নো হলে হচ্ছে লিখো নো। আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে জমিদার বলতে পারি কিনা? আমরা নিশ্চয়ই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে এবং এটা একটা জমিদার পরিবার কিন্তু। ওয়ালাইকুম আসসালাম নাফিসা, মাইমুনা রহমান, ওয়ালাইকুম আসসালাম। মুশফিক সাদিক, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। রিমু বলছে ক্লিয়ার, মুশফিক সাদিক বলছে ক্লিয়ার ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমাকে প্রথমে তোমরা এটা জানাও যে রবীন্দ্রনাথ ঠাকুর কি, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি জমিদার বলা যায় কিনা? যায়? আচ্ছা। তাশফিক হক তুহান বলেছে যে বরাবরের মতোই ক্লাসটা কিন্তু খুবই মজার একটা টপিকই হচ্ছে। ইয়াস, সবাই মোটামুটি আমরা এটাতে জানি যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে জমিদার বলতে পারি। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার বলতে পারি? বলো দেখি। একটা মানুষকে স্যার কখন বলে বলো দেখি, দেখি তোমাদের আইডিয়া আছে কিনা। স্যার বলতে পারি? এইবার তোমরা বলো স্যার। এখন এই প্রসঙ্গে আমি মজার কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস যেহেতু অফিসিয়ালি 8টায় শুরু, তো আমরা একটু অপেক্ষা করি, তারপরে হচ্ছে তোমাদের এই প্রশ্নটার উত্তর দিব যে রবীন্দ্রনাথ ঠাকুর কি স্যার বলা যেতে পারে কিনা। কারণ আমাদের অনেক বন্ধুরাই জানে যে ক্লাস 8টা থেকে শুরু হবে, এই জন্য তারা তো 8টার জন্য প্রিপেয়ার হয়ে আছে, তাই না? তো আমরা একটু আর 1-2 মিনিট ওয়েট করবো। 7টা 57 বাজে, 8টা বাজে, এই রহস্যের উন্মোচন করবো যে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার কেন বলা হচ্ছে। আচ্ছা, তার মধ্যে তোমরা আমাকে একটু লিখে জানাও যে এইচএসসি 26-এর যেহেতু তোমরা আমাদের সাথে ক্লাস শুরু করে দিয়েছো, তোমাদের ওভারঅল ক্লাস এক্সপিরিয়েন্সটা কেমন? তোমাদের কোন জিনিসগুলো ভালো লাগছে সেটা আমাকে লিখে জানাতে পারো। কোন জিনিসগুলো তোমাদের ভালো লাগছে না, ভাই আরেকটু যদি ভালো করার সুযোগ থাকে তাহলে খুব ভালো হয়, এগুলো আমাকে একটু লিখে জানাও। আর আমাদের যে 10 মিনিট স্কুলের বাংলার বিশেষত যে পেইড ফেসবুক গ্রুপটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা ক্লাসের আগে ক্লাসের টপিক নিয়ে আলোচনা করছি, তারপর ক্লাসটা নিচ্ছি, এরপর ক্লাসের এক্সাম লিংকটা দিচ্ছি, তারপর হচ্ছে একটা পোল দিচ্ছি, লাস্টলি একটা একটা এইচডব্লিউ দিচ্ছি এবং সবশেষে একটা ডাউট সলভিং সেশনও কিন্তু নিচ্ছি। অর্থাৎ একদম কম্প্যাক্ট একটা সার্ভিস আমরা এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা কোর্সটাতে পাচ্ছি। কারণ নিশ্চয়ই কোনো অবজেকশন থাকারই কথা না। জি পারি। আচ্ছা, উখিয়া আক্তার বলেছে ভাইয়া ফেসবুক গ্রুপে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। ফেসবুক গ্রুপে তুমি কি আসলে আমাদের স্টুডেন্ট কিনা এটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে একটা ট্রানজ্যাকশন নাম্বার দিতে হয়। যে ট্রানজ্যাকশন নাম্বারটা যখন তুমি কোর্স পারচেজ করেছো তখন পেয়ে যাওয়ার কথা মোবাইলে মেসেজে, বা তুমি যদি ইমেল আইডি দিয়ে লগ ইন করো ইমেল আইডিতে পেয়ে যাওয়ার কথা। তো আবার এর পাশাপাশি আমাদের অ্যাপেও এটা থাকে। তুমি অ্যাপে আমার কোর্সে ঢুকলে তুমি পাবা যে তোমার পেমেন্ট হিস্ট্রিতে গেলে তুমি পাবা যে ট্রানজ্যাকশন আইডিটা কি। ওইটা দিয়ে কিন্তু তুমি এই গ্রুপের যে ফার্স্ট একটা কোশ্চেন থাকে জয়েনিং কোশ্চেন, এটা যদি অ্যান্সার করো তাহলে উত্তর পেয়ে যাবা। ঠিক আছে? আজকে 4টা ক্লাস হবে। আজকে না, আজকে 4টা ক্লাস কোথায় হচ্ছে? আজকে আমি তো জাস্ট এখন একটা ক্লাস নিচ্ছি 8টা থেকে মোটামুটি 9:15 বা 9টা 20 পর্যন্ত ক্লাস নেব। আচ্ছা, অহনা বলছে স্প্যামিং ভালো লাগে না ভাইয়া। ঠিক আছে, স্প্যামিংটা বন্ধ করার জন্য আমরা প্রয়োজনে স্ট্রিক্ট হব এবং যারা স্প্যামিং করবে তাদেরকে আমরা একদম সরাসরি ব্যান করে দিব এবং তাদের গার্জিয়ানদেরকে ফোন দিয়ে বলবো যে দেখেন আপনার সন্তানরা ক্লাসে নিজেরাও পড়ালেখা করে না,
অন্যদের পড়ালেখার জন্য তারা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। অনেক ভালো লাগে ক্লাসগুলো। ভাইয়া ভাইয়া এখন কিসের ক্লাস? তামান্না জিজ্ঞেস করছে। এখন হচ্ছে আমরা একটা ডেমো ক্লাস নিচ্ছি, মানে এটা এমন একটা ক্লাস যেটা শুধুমাত্র পেইড স্টুডেন্টদের জন্য তা না, এটা হচ্ছে যারা আমাদের ফ্রি স্টুডেন্ট, অর্থাৎ যারা এখন কোর্স পারচেজ করে নাই তাদের জন্য একটা ক্লাস, যে আমরা আসলে ক্লাস নেই কেমন করে। আমি মোটামুটি নিশ্চিত তোমরা যে কোনো কলেজে টিচারের কাছে যদি পড়তে যাও, মনে করো তুমি একটা কলেজে ভর্তি হলা, শেরপুর সরকারি কলেজ, এখানে মনে করো ফর এক্সাম্পল ভর্তি হলা, জাস্ট ফর এক্সাম্পল, কিন্তু ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখন তুমি একজন শিক্ষকের কাছে পড়তে যাও, তুমি তার নাম ডাক শুনেছো যে আচ্ছা এই টিচার ভালো পড়ায়, কিন্তু তুমি তার ক্লাস এর আগে কখনো করো নাই, তোমার কিন্তু সুযোগ নাই একটা ফ্রি ক্লাস করে বা একটা ট্রায়াল দিয়ে দেখার যে উনি যত ভালোই পড়ান, উনি যেটা পড়াচ্ছেন তুমি বুঝতে পারছো কিনা। অনেক সময় কিন্তু এরকম হয় যে একজন শিক্ষক অনেক ভালো টিচার, কিন্তু আমি একা, সবাই বুঝতে পারছি শুধু আমি একা বুঝতে পারছি না, এরকম কোনো সিচুয়েশন যাতে অ্যারাইজ না করে, এটা যাতে অ্যাভয়েড করা যায়, এই জন্যই কিন্তু আমাদের এই ডেমো ক্লাসগুলো যারা আমাদের অলরেডি কোর্স পারচেজ করে ফেলেছে তারাও যেমন করতে পারবে, তার পাশাপাশি এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত, সবাই কিন্তু এই ডেমো ক্লাসগুলো করতে পারবে। আলহামদুলিল্লাহ ভালো আছি সামিয়া, মহুয়া ভালো আছি। ওকে, 8টা যেহেতু বেজে গেছে, চলো এইবার আমরা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার বলবো নাকি জমিদার বলবো এই ব্যাপারটা আলাপ একটু করে ফেলি। ব্রিটিশ সরকার, ব্রিটিশ রানী একটা উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন, বলতে পারবা উপাধিটার নাম কি? দেখি তোমাদের জেনারেল নলেজ কেমন। আপনার ক্লাস অনেক ভালো লাগে, প্রবীতি তালুকদার বলছে, থ্যাংক ইউ সো মাচ। ব্রিটিশরা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা উপাধি দিয়েছিলেন, একটা পুরস্কার, একটা টাইটেল, এটা কি বলতে পারবা? আজকে কি জুম ক্লাস নিবেন? লাবিবা বলছে না, আজকে ক্লাসটা জুম ক্লাস নেব না, আমরা যেটা করি আমরা হচ্ছে সোমবার তোমাদের পেইড ক্লাসের কথা বলছি, আজকে ক্লাসটা কিন্তু ফ্রি ক্লাস এখন যেটা নিচ্ছি। সোমবার আর বুধবার আমরা 4টা থেকে 5টা 30 পর্যন্ত আমরা অ্যাপ আর ওয়েবসাইটে আমাদের ক্লাস নেই। সোমবার আর বুধবার আমরা 4টা থেকে 5টা 30 পর্যন্ত অ্যাপে ক্লাস নেই। আবার রাতের বেলা, রাতে এইটার উপর একটা ডাউট সলভিং হয়, একটা ডাউট সলভিং ক্লাস হয় সোমবার রাতে একটা, আর সোমবার রাতে একটা আর বুধবার রাতে একটা, 2 বেলা ডাউট সলভিং হয়, ঠিক আছে। বাট আজকের ক্লাস কিন্তু ফ্রি ফর অল, এটা কিন্তু আমাদের পেইড ক্লাসের অন্তর্ভুক্ত না, ফ্রি, এই জন্য আজকে আলাদা করে কোনো আমাদের ডাউট সলভিং হচ্ছে না, ঠিক আছে। ভানু সিংহ বলছে না না না, ভানু সিংহ আবার কি? ওরে বাবা, নাইট, এক্স্যাক্টলি, যারা যারা নাইট বলেছো, কিন্তু নাইট NIGHT না, KNIGHT, ঠিক আছে। আচ্ছা, তো এই পুরস্কারটার নাম হচ্ছে কি? নাইটহুড। ব্রিটিশরা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা পুরস্কার দিয়েছিলেন, এই পুরস্কারটা হচ্ছে নাইটহুড। তোমরা, আমি জানি না তোমরা দেখেছো কিনা, এই যে একটা তলোয়ার দিয়ে, মানে পুরস্কারটা এমন ভাবে দেওয়া হয়, তলোয়ারটা হচ্ছে যাকে পুরস্কারটা দেওয়া হচ্ছে তার মাথায় এভাবে ছোঁয়ায় ব্রিটিশ রানী ভিক্টোরিয়া, ঠিক আছে। তো এইভাবে মনে করো তলোয়ারটা তার মাথায় ছোঁয়ায় এবং তাকে এই উপাধিটা দেওয়া হয়, তো এই উপাধিটার নাম হচ্ছে নাইটহুড, ঠিক আছে। এটার উপাধিটার নাম হচ্ছে নাইটহুড। এই নাইটহুড উপাধিটা যারা পান তাদেরকে বলা হচ্ছে স্যার, এবং এটা কিন্তু অফার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে, অর্থাৎ তাকে আমরা বলার কথা ছিল কি স্যার রবীন্দ্রনাথ, স্যার রবীন্দ্রনাথ। আচ্ছা, কিন্তু তাকে আমরা স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলি না। আচ্ছা, তোমরা কি ব্র্যাকের প্রতিষ্ঠাতার নাম জানো? আমাদের দেশে যে বাংলাদেশ না, পৃথিবীর সবচেয়ে বড় NGO যে ব্র্যাক আছে না, ব্র্যাকের নাম শুনেছো? ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে ফজলে হাসান আবেদ। তো ফজলে হাসান আবেদের কিন্তু এই নাইটহুড উপাধিটা আছে, এবং তার নাম আমি জানি না তোমরা চেনো কিনা বা তোমরা এর আগে পড়েছো বা জেনেছো কিনা, তার নাম কিন্তু স্যার ফজলে হাসান আবেদ। কেন তার নাম স্যার ফজলে হাসান আবেদ? কারণ তার কিন্তু এই নাইটহুড উপাধি আছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো স্যার ফজলে হাসান আবেদ কেন বললাম? আচ্ছা, ক্লিয়ার? স্যার এই ক্লাসে কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, এটা রেকর্ডেড পাবা পরবর্তীতে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে কি, এই নাইটহুড উপাধিটা দেওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলবো আমরা, মনে করো মোটামুটি মনে মনে ডিসাইড করলাম। কিন্তু তখন একটা বিশাল হত্যাকাণ্ড ঘটলো। কোথায় হত্যাকাণ্ডটা ঘটলো? সেটা হচ্ছে পাঞ্জাবের
একটা প্রদেশ ভারতের পাঞ্জাবের, জায়গাটার নাম হচ্ছে অমৃতসর, এবং একদম লোকেশনটার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগ, জালিয়ানওয়ালা, ঠিক আছে, জালিয়ানওয়ালা বাগ। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রিটিশরা যে এই নাইটহুডটা দিয়েছিল সেটা তিনি কি করেন, সেটা তিনি প্রত্যাখ্যান করেন। এই পুরস্কারটা তিনি কি করেন, এই উপাধিটা তিনি প্রত্যাখ্যান করেন, কারণ এটা ব্রিটিশরা দিয়েছিল এবং হত্যাকাণ্ডটাও ব্রিটিশরা করেছিল। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি করেন, তার যে নাইটহুড উপাধিটা আছে সেটা তিনি প্রত্যাখ্যান করেন। এই জন্যই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চাইলে জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারি, কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারি না। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম মিম, ভালো আছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, মাইশা কিন্তু মাইশা সামি এটাই বলছে, কিন্তু ভাই উনি তো উপাধিটা বর্জন করেন। এক্স্যাক্টলি, উনি উপাধিটা বর্জন করেন দেখেই কিন্তু ওনাকে আমরা স্যার রবীন্দ্রনাথ ঠাকুর বলি না। ক্লিয়ার? বুঝতে পেরেছি। 1919 সালে, হ্যাঁ অহনা ঠিকই বলেছে, 1919 সালে। ক্লিয়ার হলে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি যে ভাইয়া বুঝতে পেরেছি, যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চাইলে জমিদার বলতে পারি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু নিজেই উপাধিটা বর্জন করেছেন, এই জন্য তার প্রতি সম্মান দেখিয়ে আমরা আসলে তাকে স্যার বলবো না। ওরে বাবা, একজন ম্যাথ ক্লাস থেকে নাকি কেটে পড়েছে, এটা আবার কি ধরনের কথা? মুর্শিদ সাদিক বলছে ক্লিয়ার ভাইয়া। আজকের ক্লাসটা খুবই 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 ইন্টারেস্টিং হবে। কেন এটা একটু বলি। আজকের ক্লাস আমরা কি করবো জানো? এটা তোমরা যদি একটু স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, এটা স্লাইডে সেভ থাকবে না। তোমরা স্ক্রিনশট নিতে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। ক্রিস্টাল ক্লিয়ার, মুশিক সাদিক বলেছে, মালিহা বলছে ক্লিয়ার। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। আজকের ক্লাসের ইন্টারেস্টিং জিনিস কি সেটা একটু বলি। সেটা হচ্ছে আমরা এগুলো তো দেখবো সবই, আমরা একটা কবিতাতে আজকে কিভাবে কবিতাটা পড়ানো হবে একটু দেখো। আমাদের পুরো এইচএসসি 26 ব্যাচ যারা ভর্তি হয়ে গেছে অলরেডি তারা তো জানোই কিভাবে আমরা ক্লাস নেই। যারা ভর্তি হয় নাই তাদের জন্য আমি একটু দেখাই যে আমাদের কবিতাগুলো কিভাবে এইবার আমরা পড়াবো। দেখো, আমি এর আগে আরো কিছু টুকটাক জিনিস বলবো, বাট কবিতাগুলো কিভাবে পড়ানো হবে আমি একটু দেখাই। মনে করো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া। এখন এরপরে আমরা যখন আমাদের রেগুলার ক্লাসগুলো নিব, আজকে তো ডেমো ক্লাস, আজকে তো আমি মোটামুটি দেখিয়ে দিব যে আমি পড়াবো কিভাবে। দেখো, গগনে বলতে কি বোঝানো হচ্ছে? গগনে বলতে বোঝানো হচ্ছে আকাশ। গরজে বলতে গর্জন করে, ঘন বর্ষা বলতে বর্ষা প্রকৃতির চিত্রকল্প বোঝানো হয়েছে। তার মানে বুঝতে পেরেছো, প্রত্যেকটা শব্দ, যে শব্দটার ব্যাখ্যা বা অর্থ তোমার জানা প্রয়োজন একটা কবিতার, সেটা আমরা আমাদের ক্লাসেই দিয়ে দিব। এতদিন আমি এগুলো মুখে বলতাম, বিশেষত তোমাদের আগের ব্যাচ যারা ছিল এইচএসসি 25, তাদেরকে আমি এগুলো মুখে বলে দিতাম, আমি নিজেই গোল্লা দিয়ে স্লাইডের মধ্যে লিখে দিতাম। বাট এইবার আমি চিন্তা করছি যে না, আলাদা করে মুখে তো আমি বলবোই, অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করবো, বাট এগুলো সবগুলো স্লাইডে থাকবে। ক্লিয়ার কিনা? আমাদের ডেমো ক্লাসে কি এই ব্যাপারটা ক্লিয়ার যে আমরা কিভাবে হচ্ছে ক্লাসে পড়াবো? আচ্ছা, এক্সাইটেড ভাইয়া। ওকে, তারপরে মনে করো এখানে ব্যাখ্যা টাখ্যা শব্দ গেল। ব্যাখ্যাগুলো যাওয়ার পরে দেখো একটা প্যারা শেষ হবে। প্যারা শেষ হওয়ার পরে এইবার দেখো একটা প্যারা যখন শেষ হবে তখন আমরা ক্ষয়ের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করবো। খ মানে কি? মানে তোমাদের হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন বা ক্ষয়ের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করবো, যেটার আক্ষরিক অর্থটা কি। কারণ অনেক সময় কবিতার লাইন দিয়ে বলে যে এটার মানে কি বোঝানো হয়েছে। এটা যদি তুমি শিখো পড়ো, তাহলে তুমি হচ্ছে খ নাম্বার বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য প্রিপেয়ার হবা। তো আক্ষরিক অর্থ কি? এই যে এতক্ষণ এই যে এর আগে যে তিনটা 6টা লাইন আমরা পড়ালাম বা পড়াবো, তারপরে তুমি আক্ষরিক অর্থটা পেয়ে যাবা। তারপরে ইন্টারেস্টিংলি তুমি ভাবার্থটাও পেয়ে যাবা, অর্থাৎ এখানে কোন ভাব প্রকাশ করা হয়েছে সেটাও কিন্তু তুমি পেয়ে যাবা। কোন ভাব প্রকাশ করা হয়েছে সেটাও তুমি কি করবা, সেটাও তুমি এখানে পেয়ে যাবা। ক্লিয়ার? এইবার কি বুঝতে পেরেছো যে আমরা কবিতাটা কিভাবে পড়াবো? আমরা ফার্স্টে কবিতা, একদম বইতে যে কবিতাটা আছে সেই কবিতাটা আমাদের স্লাইডে থাকবে। কবিতার যেই শব্দগুলোর অর্থ আমাদের আলাদা করে জানা লাগবে সেগুলা ক্লাসের স্লাইডে চলে আসবে, লেখা এদিকে ওদিক থেকে অ্যানিমেটেড হয়ে চলে আসবে। পাশাপাশি যে লাইনের ব্যাখ্যাগুলো দরকার সেগুলো অ্যানিমেটেড হয়ে চলে আসবে। এবং এরপরে একটা প্যারা শেষ হওয়ার পরে এটার আক্ষরিক অর্থটা কি
সেটাও তোমরা দেখতে পাবা, এটার ভাবার্থটা কি সেটাও তোমরা দেখতে পারবা। অর্থাৎ একটা কবিতায় থেকে যে প্রশ্নগুলো তোমার আসতে পারে, ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন যে ঘন বরষা, বরষা মানে কি, তুমি কিন্তু স্লাইড থেকে পেয়ে যাবা। ক খ নম্বর এই লাইনটার মানে কি, কই পাবা, এই ক্লাসের স্লাইডেই পাবা। গ নম্বর অমুকের সাথে কিন্তু অমুকের সাদৃশ্য আছে, এই যে আমাদের আক্ষরিক যে অর্থটা বা ভাবার্থটা এটার মধ্যে পেয়ে যাবা। এরপরে ঘ নম্বর উদ্দীপকের মূল যে আলাপ সেটা কি বইটাকে পুরোপুরি প্রতিফলিত করে বা সোনাতরী কবিতাকে পুরোপুরি প্রতিফলিত করে, এটারও উত্তর তুমি দিতে পারবা যদি তুমি আরো কয়েকটা প্যারার আক্ষরিক আর ভাবার্থগুলো বুঝো, পুরাটুকু যদি বুঝে ফেলো তাহলে। এখন বলো তোমাদের আমাদের বাংলা ক্লাস থেকে এর বাইরে কোনো এক্সপেকটেশন থাকলে তোমরা আমাকে বলো। আমরা আমাদের মাথায় যতটুকু ধরে আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স কে গ্যাদার করে আমরা ট্রাই করেছি যাতে তোমাদের একদম 100তে 100 একটা প্রিপারেশন আমরা এনশিওর করতে পারি। এর বাইরে কিছু লাগলে আমাকে বলো। সৌরভ বলছে ভাইয়া একটু ধীরে পড়ান। পড়ানো শুরু করি নাই ভাইয়া, আমি জাস্ট দেখালাম, পড়াই তো নেই। আল্লাহ কি বলো সৌরভ, পড়াই নেই, আমি জাস্ট একটু দেখিয়েছি যে পড়াবো কিভাবে। মাইশা বলছে ভাইয়া ধীরেই পড়াচ্ছেন। আমি পড়ানো শুরুই করিনি, আমি জাস্ট স্লাইডে দেখালাম যে ভাইয়া পুরা ক্লাসের স্লাইডে এটা 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 আছে, বুঝছো? আপনি ক্লাস অল টাইম আমার ফেভারিট ভাইয়া। ঠিক আছে। তাসনিয়া বলছে ধীরেই তো পড়াচ্ছে ভাইয়া। আচ্ছা অলরাইট। সৌরভ খান একই কমেন্ট কিন্তু 77 বার করার দরকার নেই, একই কমেন্ট এতবার করে করলে এটা স্প্যাম হিসেবে কনসিডার করে এবং আমাদের মনে করো আমাদের যে অ্যাপের অ্যালগরিদম তোমাকে অটো ব্যান করে দিবে, তোমাকে কিন্তু আমিও আনব্যান করতে পারবো না, বুঝতে পেরেছো? ফারসিম ভাইয়া চলে এসেছে, বলেছে কি অবস্থা সবার, পড়া বুঝতে পারছো কিনা? হ্যাঁ ফারসিমকে অনেক ধন্যবাদ। ফারসিম এই চমৎকার কন্টেন্ট বা চমৎকার স্লাইডটার পিছনে দিন রাত সময় দিয়েছে, এই জন্য কিন্তু আজকে এত সুন্দর একটা ক্লাস নিয়ে আমরা হাজির হতে পেরেছি। আচ্ছা প্রার্থনা বলেছে এটা কি আবার পেইড ক্লাসে পড়ানো হবে কিনা? দ্য অ্যান্সার ইজ ইয়েস। এটা শুধুমাত্র আজকের ক্লাসটা তাদের জন্য, বিশেষত যারা কিনা আমাদের ক্লাস আগে করে নাই বা কোর্সে ভর্তি হয়নি তাদের জন্য। আর যারা পেইড স্টুডেন্ট আছে অলরেডি কোর্স পারচেজ করে ফেলছে তারাও এটা করতে পারো বাড়তি হিসেবে। বাট আমরা এটা আমাদের পেইড কোর্সে অবশ্যই আলাদাভাবে আবার ক্লাসটা নিব, বুঝছো? চলো এইবার তাহলে আমরা আমাদের কবিতাটা পড়া শুরু করে দিই। সাদিয়াকে ধন্যবাদ, ইউ আর দ্য বেস্ট টিচার, মিম বলেছে। চলো এইবার কন্টেন্ট তো দেখে ফেললাম, চলো এবার আমরা আমাদের কবিতাটা পড়া শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা, কবিতা পোলও আসবে, বাই দ্য ওয়ে প্রশ্ন আসবে কিন্তু। এইখানে এই ক্লাসের স্লাইডে তোমরা যখন স্লাইডটা পাবা, ক্লাসের স্লাইডে অনেকগুলো শব্দার্থ আছে। শব্দার্থগুলো আমি আজকে ক্লাসে পড়াবো না, এই কারণে কারণ হচ্ছে এই শব্দার্থগুলো তোমরা আবার এই কবিতার পাশে পাশে দাগ দেওয়া অবস্থায় এমনি পাবা, বুঝছো? এই জন্য আলাদা করে আমি শব্দার্থগুলো পড়াচ্ছি না। আর শব্দার্থগুলো তোমরা বইতেও পাবা, শব্দার্থ পড়ানোর বা শব্দার্থ আলাদা করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। তারপরও বাসায় পড়ে যদি তোমরা কোনো সমস্যা ফেস করো তাহলে তোমরা আমাদেরকে বলো। আর আমাদের যে ডাউট সলভিং ক্লাস আছে, পাশাপাশি আমাদের যে উইকলি যে সেশনটা আছে, পাশাপাশি আমাদের গ্রুপে পড়ার টেবিল নামক একটা পোস্ট আছে, আমাদের ফেসবুক যে পেইড গ্রুপ, সেখানে আছে অনেকগুলো জায়গায় সুযোগ আছে তোমাদের যে কোনো প্রশ্ন যখন তখন আমাদেরকে আস্ক করার। অলরাইট চলো এইবার আমরা দেখি, আমরা কবিতা শুরু করে দিই, এবার কথা কম কাজ বেশি, কবিতা শুরু করে দিই। সৌরভ এইবার আমরা মাত্র পড়ানো শুরু করছি, এতক্ষণ তো আমি পড়াচ্ছিলাম যে আমরা পড়াবো কিভাবে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার কবিতা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া। কি বললাম? গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। আচ্ছা ওকে, এইবার দেখো ক্লাসের স্লাইড আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে পাবা। এইবার দেখো গগনে বলতে কি বোঝানো হচ্ছে? গগন বলতে বোঝানো হচ্ছে আকাশ, কারণ আমরা জানি গগন হচ্ছে আকাশের একটা প্রতিশব্দ। তারপর গরজে মানে কি? গরজে মানে হচ্ছে গর্জন করে। মেঘ গর্জন করে না? ওই যে বাঘ আর সিংহ যেরকম গর্জন করে, মেঘ যে ডাকে, মেঘের ডাকাটাকে কিন্তু কবি সাহিত্যিকটা কি বলে? কবি সাহিত্যিকরা বলে হচ্ছে গর্জন করে, গর্জন করে। আচ্ছা ঘন বর্ষা, বর্ষা বলতে একদম পুরো যে বর্ষাকালের প্রকৃতি বা বর্ষাকালের যে অবস্থা সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। কুলে একা বসে আছি নাহি ভরসা। কুলে একা বসে আছি, কে বসে আছে? প্রথম প্রশ্ন আমাদের, আমাদের কৃষকরূপী কবি রবীন্দ্রনাথ ঠাকুর কুলে বসে আছে, বা নদীর কুলে, নদীর পাড়ে, নদীর তটে তিনি বসে আছেন। বসে বসে কি চিন্তা করছেন সেটা আমরা সামনে দেখব। কুলে একা বসে আছি নাহি ভরসা, ভরসা বলতে কি বোঝানো হচ্ছে? ভরসা বলতে কবি বোঝাচ্ছেন যে তিনি তার সারা জীবনের যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মকে আমরা এই কবিতা দেখবো হচ্ছে ধান রূপে। তার সারা জীবনের সৃষ্টিকর্মকে আমরা দেখবো হচ্ছে ধান রূপে। তিনি ধানগুলো কেটে স্তরে স্তরে সাজিয়ে
নদীর পাড়ে বসে আছেন, যে কে এসে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। এই ধানগুলোকে তিনি কি করতে চান, এই ধানগুলোকে তিনি সবার মধ্যে বিতরণ করতে চান, অর্থাৎ তিনি তার সৃষ্টিকর্মকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চান। এই জন্য তিনি কুলে বসে অপেক্ষা করছেন। কিন্তু তার মনের মধ্যে একটা আশঙ্কা, নাহি ভরসা মানে কি, তার মানে তিনি মনে মনে ভয় পাচ্ছেন, আচ্ছা কেউ যদি আমাকে নিতে না আসে আমি কিভাবে ওপারে যাব, বা আমার এই যে ধানগুলো, আমার যে সৃষ্টিকর্মগুলো, এগুলো কাজে লাগবে কিভাবে। এটা নিয়ে তিনি কি করছেন, তিনি একটু চিন্তা করছেন, মনে মনে টেনশন করছেন। রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া, এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে নির্ধারক বিশেষণ। নির্ধারক বিশেষণ, নির্ধারক বিশেষণের এক্সপ্লেনেশন আমরা আজকে এখানে না দেই, কারণ আজকে ক্লাসটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের ক্লাস, বাংলা সেকেন্ড পেপার। কেন কিন্তু কেন এটা এখানে লেখা আছে, কারণ ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্ট, এখানে তোমরা দেখবা, আমি জানি না তোমরা এখন প্রশ্ন দেখেছো কিনা, তোমরা দেখবা বাংলা প্রথম পত্র গল্প বা কবিতার একটা লাইন দিয়ে এমন একটা প্রশ্ন করবে যে প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য তোমার ব্যাকরণ পারা লাগবে। তার মানে প্রশ্নটা দেখে আপাতভাবে তোমার মনে হবে এটা আসলে বই থেকে দেওয়া প্রশ্ন, বাংলা প্রথম পত্রের প্রশ্ন, কিন্তু আসলে তা না। প্রশ্নটা পারার জন্য তোমাকে বাংলা ব্যাকরণের নিয়ম পারতে হবে। তো ওইটার একটু হিন্ট তোমাদেরকে আমি এখানে দেখালাম। আর এটার আক্ষরিক অর্থ হচ্ছে রাশি রাশি ভাড়া বলতে অনেক সংখ্যক বোঝায়, অজস্র, প্রচুর, অনেক, প্লেন্টি অফ অ্যামাউন্ট। ঠিক আছে, তারপরে ভাড়া ভাড়া বলতে কি বোঝানো হচ্ছে, ভাড়া ভাড়া বলতে বোঝানো হচ্ছে ধান রাখার পাত্র। অনেক পাত্র বোঝাতে ভাড়া ভাড়া শব্দটি কবিতায় ব্যবহার করা হয়েছে দুইবার করে। দুইবার মানে কি, ওই যে যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা বলি, ওস্তাদ আম নিয়ে আসেন, ঠিক আছে, বা তুমি তোমার বাবাকে বলছো বাবা আম নিয়ে এসো, তো বাবা বলছে কিরকম আম, তুমি বলছো যে বড় বড় আম। এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে দ্বিরুক্তি বা দুইবার বলা, দ্বিরুক্তি বা দুইবার বলা, বড় বড় আম। তার মানে যখন কোনো কিছু একটা দুইবার বলা হয়, দুইবার বললে এটাকে প্লুরাল বোঝানো হয় বা এটাতে বহুবচন বোঝানো হয়, বড় বড় আম। আমি যদি শুধু আম বলতাম তাহলে বোঝানো হতো যে একটা আম, কিংবা বোঝা যাচ্ছে না কয়টা আম। কিন্তু আমি যদি বলি বড় বড় আমেনো, দ্যাট মিনস যে একাধিক আমেনো বা অনেকগুলো আমেনো। একই রকম ভাবে আমি যখন বলছি ভাড়া ভাড়া, এটা মানে দাঁড়ায় যে অনেকগুলো পাত্র। ক্লিয়ার? আমরা প্রথম যে তিনটা লাইন পড়লাম একদম আদ্যপান্ত সহ, আমরা কি ক্লিয়ার? আমরা কিন্তু আজকের ক্লাসে পুরো সোনারতরী কবিতা যদি শেষ করতে নাও পারি তাতেও কোনো সমস্যা নেই, আমার চেষ্টা থাকবে তোমাদেরকে সোনারতরী কবিতার সাথে পরিচিত করানোর। আর বাকি যদি কোনো কিছু থেকে যায়, আমরা কিন্তু আমাদের পেইড কোর্সে এই সোনারতরী আবার শুরু থেকে শুরু করব, একদম জিরো থেকে হিরো বানাবো তোমাদের, তখন তো পুরো ক্লাসটা হবেই। ভাইয়া আমাদের গদ্য ত্রিশটা পদ্য ত্রিশটা সব মিলিয়ে 60টা না, সবগুলো সিলেবাসে থাকবে না ভাইয়া, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর কোন সাবজেক্টের ডেমো ক্লাস হবে না? ডেমো ক্লাস তো হবে, তোমরা 10ms.com এ গিয়ে একটু নিচে গেলে ক্লাস বুক করার একটা স্লাইড পাবা, একটা অপশন পাবা, সেখান থেকে করবা, বুঝছো? মুমিনুর রহমান শাবাব বলেছে আসসালামু আলাইকুম, প্রথম থেকে আবার বুঝাবেন, আমি মাত্র ক্লাসে জয়েন করলাম। তোমরা বাকিরা যারা ক্লাসটা দেখছো, শাবাবের এই যে অনুরোধ, এটা কি আমি রাখবো, রাখা উচিত? যে শাবাব ক্লাসে লেট করেছে, এই জন্য শাবাব বলেছে যে ক্লাসটা রিপিট করা যায় কিনা, শুরু থেকে পড়াবো কিনা। তোমাদের কি মনে হয় এইচএসসি তে কয়টা গল্প পড়তে হয়? 15টা গল্প, 15টা কবিতা সাধারণত সিলেবাসে থাকে। জি ভাইয়া, মাইশা বলছে ক্লিয়ার। ওকে, ইশরাত বলছে আমি এত দেরি করে আসলাম, অসুবিধা নেই, রেকর্ডেড অংশ তো থেকেই যাবে, তুমি পরে দেখে নিও। ক্লিয়ার ভাইয়া, মিম বলছে ক্লিয়ার, সাইফি বলছে থ্যাংক ইউ, ওয়েলকাম। পরেরটাতে চলে যায়, এইবার আমাদের চলে আসছে আমাদের এমসিকিউ বা পোল। আমি পোলটা ফায়ার করে দেই, 2 নাম্বার 2, দেখি এটা আমরা পারি কিনা। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 1টা শব্দার্থ নিয়েছিল, এই জন্য তোমরা দেখতে পাও নাই। আচ্ছা, এই যে দেখো পোলটা ফায়ার করে দিয়েছি। এবার তোমরা দেখো রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের এইরূপ ব্যবহারকে কি বলে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 2011-12 সালে এসেছে, বুঝছো? যেটা বললাম যে প্রশ্নটা দেখে তোমার কাছে মনে হতে পারে রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের এরূপ ব্যবহারকে কি বলে, প্রশ্নটা দেখে তোমার কাছে মনে হতে পারে এটা বাংলা প্রথম পত্র থেকে এসেছে, কিন্তু এটা এসেছে মূলত বাংলা দ্বিতীয় পত্র থেকে। তার মানে এটা পারার জন্য তোমাকে বাংলা ব্যাকরণ পারতে হবে। ওকে ভাইয়া। মরিয়ম তামান বলছে না না ভাইয়া, ভাইয়া ওকে বলেন রেকর্ডেড দেখতে, মাইশা বলেছে।
হ্যাঁ হ্যাঁ, যারা যারা লেট করেছো কোনো সমস্যা নেই, পরের ক্লাস থেকে চেষ্টা করবে আগে আগে আসার। আর এই ক্লাসটা রেকর্ডেড ভার্সন তো থেকে যাবে, এখন থেকে বাকি ক্লাসটুকু লাইভে করো। এরপরে যতটুকু সময় বাকি গেছে মানে 8টা 20 বাজে, তখন এই 20 মিনিট শুরু থেকে দেখে নিও। আচ্ছা ওকে, আমি তোমাদের পোলটা দিয়ে দিয়েছি, দেখি তোমরা উত্তরটা দিতে পারো কিনা। অনেকে বলছে ডি 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 বলছে উত্তর। পুনরুক্তি অপশন এ পুনরুক্তি, অপশন বি ক্রিয়া বিশেষণ, অপশন সি অলংকার এবং অপশন ডি হচ্ছে নির্ধারক বিশেষণ। নির্ধারক বিশেষণ। আচ্ছা এইবার দেখো পোলটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা পোলটা আমি ফায়ার করেছিলাম, মিস ফায়ার হয়ে গেছে, গুলি যেদিকে করেছিলাম গুলি অন্যদিকে চলে গেছিল, এখন আবার ঠিকঠাক মতো রিস্টার্ট দিয়েছি। পোল পেয়েছো ইকরা? হ্যাঁ এখন মনে হয় পোল পাওয়া গেছে। পেয়েছো পোল? পোল পাই নাই, পোল আসে নাই। এখন দেখা যাচ্ছে না পোল? আমি তো দেখতে পাচ্ছি পোল, তোমরা দেখতে পাচ্ছ না কেন? এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি। এটার উত্তর হচ্ছে, আচ্ছা এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে নির্ধারক বিশেষণ। নির্ধারক বিশেষণ, এবং এটা কিন্তু আমি বানিয়ে দেই নাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 2011-12 সালে এসেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে নির্ধারক বিশেষণ। আমরা একটু রেজাল্ট দেখি, ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। আমরা একটু পোলটা দেখে ফেলি, ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। র্যাঙ্ক আর তাসনিয়া তাসনিম ফাইজা বলেছে, ভেরি গুড। আচ্ছা তারপরে দেখি, এরপরে যাই, আগাই। হ্যাঁ রেজাল্ট তো তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা নিজেদের অ্যাপে দেখে নিয়েছো না কে কততম হয়েছে। যেমন আয়শা বলছে 24তম, সায়দা লাবিবা বলছে 18তম, আমার 15 র্যাঙ্ক প্রার্থনা দেবী বলেছে ভেরি গুড। 38 হয়েছে গোলাম সারোয়ার, র্যাঙ্ক 19 অপূর্ব বলেছে 38 গোলাম সারোয়ার। ফাতেমাতুল জোহরা 75তম হয়েছে, কোনো সমস্যা নেই, সঠিক উত্তর দিতে পেরেছে এটাই বড় কথা। এরপরে দেখো আমরা পরের লাইনগুলো যদি দেখি, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। কি বললাম? ধান কাটা হলো সারা, সারা মানে কি বলতে পারবা দেখি? সারার উত্তর কি দেখি? এটা আছে যদিও, কিন্তু সারা কে পারবা বলো দেখি? আমার কাজ কাম সারা। একটা খারাপ কথা বলি, মনে আসলো। আমাদের ক্লাসে একবার আমার এক বন্ধু বলেছে যে, মানে আমার বন্ধুর নাম আকাশ। আকাশ বলেছে, আমি আকাশকে বলছিলাম দোস্ত কি অবস্থা, পরীক্ষার কি অবস্থা? ও তখন বলেছিল যে মারা খাওয়া সারা, আকাশ ভরা তারা। বুঝছো? জাস্ট জোকিং, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা আসলে শিক্ষণীয় কিছু না, জাস্ট আমার বন্ধুকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, বন্ধু তখন এরকম মজার একটা রেসপন্স করেছিল। শিক্ষণীয় কিছু না, তারপরও ওই সারা শব্দটা আছে দেখে হুট করে অনেকদিন পর মনে পড়লো, এই জন্য বললাম আর কি। সারা মানে হচ্ছে শেষ, কমপ্লিটেড। ভেরি গুড, ভেরি গুড, তোমরা তো খুবই অ্যাটেন্টিভ দেখি। আচ্ছা ধান কাটা হলো সারা, এখন ধান বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে ধান বলতে ভাবার্থে কি বোঝানো হচ্ছে? ধান বলতে কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টিকর্ম, অর্থাৎ তার সাহিত্য, তার গান, কবিতা, গল্প, এইগুলোকেই ভাবার্থে বোঝানো হচ্ছে। সরাসরি না বলে এগুলোকে ভাবার্থে বোঝানো হচ্ছে। যে তিনি বলছেন ধান কাটা হলো সারা, তার মানে তিনি বলেছেন তার যে সাহিত্যকর্ম রচনা করা সেটা ডান অ্যান্ড ডাস্টেড, কাজ শেষ। আচ্ছা কাজ শেষ, সারা, এইবার চলে এসেছে সারা। ধান কাটা হলো সারা মানে হচ্ছে সমাপ্তি, শেষ অথবা কমপ্লিট। অর্থাৎ এইটা একটু বুঝি যে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার এই কবিতাটা লিখছেন তার জীবন সায়ান্ন, তার মানে তার জীবনের শেষ পর্যায়ের যেই চিন্তা চেতনা বা জীবনের শেষ পর্যায়ে তিনি যেভাবে চিন্তা করছেন সেটা নিয়ে। বুঝতে পেরেছি? আচ্ছা ক্লিয়ার, ওকে। ভরা নদী খুর ধারা, খুর ধারা মানে কি? আমরা যখন ওই যে ছেলেরা বিশেষত যখন সেলুনে চুল কাটতে যাই, আমাদেরকে একটা খুর দিয়ে এইভাবে
এই যে আমাদের চিপটা এভাবে কেটে দেয় না, তারপর হচ্ছে আমাদের এভাবে চুলের পিছে লেয়ার রাখতে দেয় না, নাপিতরা কি করে চুলের পিছে লেয়ার না রেখে এইভাবে করে হচ্ছে খুর দিয়ে টান দেয় না, ওইটা হচ্ছে খুর, বুঝছো? তো এখানে ভরা নদী খুরধারা বলতে বোঝানো হচ্ছে একদম যখন বর্ষাকালে নদী পানিতে টইটম্বুর থাকে তখন নদীর যে স্রোত সেটা একদম খুরের মতো তীক্ষ্ণ, খুরের মতো ধারালো, এটা বোঝানো হচ্ছে। গোলাম সারোয়ার বলছে ভাইয়া সায়েন্সের ক্লাস করবো নাকি এটা করবো, যেটা তোমার পছন্দ হয়, যেটা তোমার ক্লাসটা করে ভালো লাগে আনন্দ লাগে সেই ক্লাসটা করো, আপ টু ইউ। ঠিক আছে, তারপর দেখো ভরা নদী খুর ধারা খরপরশা। খরপরশা মানে কি? খরপরশা বলতে বোঝানো হচ্ছে একদম বর্ষার মতো। আমরা কি বর্ষা চিনি? এই যে বর্ষা হচ্ছে এরকম না, অনন্ত জলিলের বউ বর্ষা না, এই বর্ষা হচ্ছে আমরা এই যে একটা বর্ষা হচ্ছে এরকম, যেটা আগে এইভাবে করে এভাবে করে ধরতো, মানে এই যে জিনিসটা আছে না, এইভাবে করে বর্ষা দিয়ে আগে মানুষ শিকার করতো। আদিম মানুষ যারা ছিল তারা এই বর্ষা দিয়ে কিন্তু শিকার করতো, এই বর্ষার কথা বলা হচ্ছে, বর্ষার কথা বলা হচ্ছে। খরপরশা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা বলতে কি বোঝানো হচ্ছে নিরন্তর ভাবে, তার মানে একদম কন্টিনিউয়াসলি, নিরন্তর ভাবে মানে হচ্ছে কোনো অবসর ছাড়া, অবসর ছাড়া গল্প কবিতা উপন্যাস লিখতে লিখতে, একদম কাটিতে কাটিতে তার মানে কি কাজটা করতে করতে, এটা বোঝাচ্ছে কাজটা করতে করতে ধান এলো বর্ষা। বর্ষা বলতে কি বোঝানো হচ্ছে ধান কাটতে কাটতে যেমন বর্ষা চলে আসে তেমনি জীবন চলতে চলতে এক সময় আমরা মৃত্যুর কাছাকাছি চলে আসি। আমাদের এখন যে বয়স আমরা অনেকেই হয়তো মৃত্যুর কথা চিন্তাই করি না, আমাদের একটা এমন একটা ধারণা আছে যে আরে আমি মরবো নাকি, ধর মৃত্যু চিন্তা আমি কেন করব। কিন্তু প্রকৃতির সত্য হচ্ছে এইটা যে মৃত্যুর স্বাদ প্রত্যেকটা জীবিত বস্তুকে গ্রহণ করতেই হবে। তো একই রকম ভাবে কাজ চলতে চলতে যেমন আমরা কাজ কমপ্লিশনের দিকে চলে আসি, কাজ শেষ করার দিকে চলে আসি, আমাদের জীবনও চলতে চলতে এক সময় জীবন শেষ দিকে চলে আসে। জীবন সায়ান্নে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের কথা চিন্তা করছেন। বর্ষা ওয়ান কাইন্ড অফ উইপন, রাইট, এক্স্যাক্টলি। আমরা কি বুঝেছি? এতটুকু কি আমরা বুঝেছি? আর এইখানে মূলত এই যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা বলতে কবি কি বোঝাচ্ছেন? কবি তার মৃত্যুর কথা বলছেন। কবি বলছেন যে আমি একদম আমার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, আমার যে সাহিত্যকর্মটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো সারা, সারা বলতে কি বোঝাচ্ছে মানে আমার এই জীবনে যা কিছু করার ছিল আমি করে ফেলেছি, এটাই কিন্তু কবি বলার চেষ্টা করছেন। ওকে, আমার ক্লাসে কিন্তু বর্ষা নামে একজন শিক্ষার্থী আছে, বর্ষা বলছে আমি। আচ্ছা ঠিক আছে বর্ষা। এইবার আসলে আমরা একটু আক্ষরিক অর্থটা দেখে নেই, দেখবো আক্ষরিক অর্থ। আক্ষরিক অর্থ যেটা একদম পড়লাম সেটা অ্যাকচুয়াল মিনিংটা কি বোঝাচ্ছে, মানে কোনো ভাবার্থ নাই, কোনো চিন্তা ভাবনা ছাড়া পড়ে কি মনে হয়। কোনো কনটেক্সট যদি তুমি না জানো, কোনো প্রেক্ষাপট যদি তুমি না জানো, তাহলে জাস্ট কবিতাটা পড়ে কি মনে হয় সেটা একটু দেখি। বর্ষাকালে মেঘ প্রচন্ড গর্জন করছে, এদিকে নদীর কূলে একা বসে আছেন একজন কৃষক। সে কোনো ভরসা পাচ্ছে না, কারণ বোঝা সে বোঝা বোঝা ধান কেটে রেখে দিয়েছে, সে বোঝা বোঝা ধান কেটে সে রেখে দিয়েছে। খুরের মতো স্রোত ধারালো বর্ষার গতিতে চলেছে, এজন্য কবি বা হচ্ছে কৃষক বা কৃষক রূপী কবি ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। আক্ষরিক অর্থটা কি বুঝেছো? তার মানে আমরা যদি কোনো ভাব বা এটার মধ্যে কোনো কনটেক্সট প্রেক্ষাপট আমরা না ঢুকাই, তাহলে কবিতাটা পড়ে জাস্ট কবিতাটার আক্ষরিক অর্থ কি, কবিতাটার অর্থটা কি এটা বোঝানো হয়েছে। আক্ষরিক অর্থ ক্লিয়ার? হ্যাঁ বোঝাচ্ছে মানুষ মরণশীল, এক্স্যাক্টলি, ম্যান ইজ ইয়েল টু ডেথ। আচ্ছা অহনা বলেছে, ওকে ঠিক আছে। তারপরে দেখি এবার ভাবার্থটা দেখে ফেলি, তো ভাবার্থটা কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে অনেক কিছু লিখে গিয়েছেন, গান, কবিতা, গল্প, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক। সাহিত্যের এমন কোনো ধারা নাই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর পদার্পণ করেন নাই, সবকিছু লিখেছেন তিনি, সব। আচ্ছা, তো লেখার পরে জীবনের প্রায় শেষ সময় এসে তিনি এখন অনুভব করছেন যে তার এত কষ্ট করে লেখা সাহিত্যকর্মগুলো একটু সংরক্ষণ করা উচিত। তার মানে এগুলোকে তিনি কি করতে চান? এগুলোকে তিনি স্টোর করতে চান। আচ্ছা, এগুলো যাতে নষ্ট না হয়, যেগুলোকে তিনি স্টোর করতে চান এবং এগুলোর মাধ্যমে মানুষ যাতে তাকে মনে রাখে, এটা তিনি চান। তিনি চান এগুলো যেন সময়ের সাথে হারিয়ে না যায়, এগুলো যেন সময়ের সাথে কি হয়, হারিয়ে না যায়। ক্লিয়ার? আমরা যতটুকু বুঝেছি কবিতা, কোনো সমস্যা, কনফিউশন, কোয়েরি, প্রশ্ন ক্লিয়ার হলে একটু ক্লাস ডিসকাশনে ক্লিয়ার লিখে ফেলো।
কৃষকের উচ্চারণ কি হবে ভাই? আব্দুল জলিল বলছে কৃষকের উচ্চারণ কৃষক। ফারহানা নীলা না, লেকচার শিট এখন না কিনলেও সমস্যা নেই, পরেও নিতে পারো। এখন নিলে যেটা হবে একদম ফার্স্ট স্লটের ডেলিভারিটাই পেয়ে যাবে আর কি। আর যদি পরে নাও তাহলে যখন অর্ডার করবা তখন গিয়ে পাবা, পরে পাবা এরকম। পরেও অর্ডার করা যাবে, অর্ডার করা যাবে না যে এমন না। বাজারে যেরকম ভাবে তুমি যে কোনো সময় চাইলেই বই কিনতে পারো ওরকম ভাবে কিনবা, কোনো প্যারা হবে না ইনশাল্লাহ। স্নাটা বলেছে ভাইয়া আজান দিচ্ছে। না, আমাদের এখানে দুইটা মসজিদ, তো সো আগের যে মসজিদটা ক্লাস শুরু হওয়ার আগে ওখানে আজান হয়ে গেছে। সো ওই মসজিদে ওই আজানটাই আমি মানে কাউন্ট করেছি বা কনসিডার করেছি। আর আরেকটা মসজিদ আছে একটু দূরে, বাট ওটাতে আজান দিচ্ছে না, ওটা তো আজান দিয়ে ফেলেছে অলরেডি। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, স্লাইড পেয়ে যাবা। এইবার দেখি আমাদের পরের নাম্বার প্রশ্ন। এইবার পোল ফায়ার করবে, এইবার আর কোনো পোল মিস ফায়ার হবে না ইনশাল্লাহ। ওকে, প্রশ্ন হচ্ছে ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? এটা সিলেট বোর্ড 2022 সালে প্রশ্নটা এসেছে। ক, ফসলের কাজ সম্পূর্ণ হওয়া, খ, কর্মের পরিণতি, গ, কর্মময় জীবন, এবং ঘ, ফসল তোলার তাড়া, এবং ঘ হচ্ছে ফসল তোলার তাড়া। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ফসল তোলার তাড়া। তাড়া। ক্লিয়ার? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এ বলছে 47% শিক্ষার্থী, বি বলছে 28% শিক্ষার্থী। ওকে, ভেরি গুড ভেরি গুড। স্নাতা ভাইয়া, স্নাটা না। আচ্ছা ঠিক আছে, সরি, ইংরেজিতে লিখেছো, আমি কিভাবে বুঝবো এটা টি নাকি তো? যাই হোক, ওর নাম হচ্ছে স্নাতা। স্নাতা মানে কি? খুব ইন্টারেস্টিং নাম। জানাতুল ফেরদৌস, তাসনিয়া ও ক্লাস কমেন্টে বলা লাগবে না, পোল কিন্তু ফায়ার করে দিয়েছি। আচ্ছা, ওকে, সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্মের পরিণতি, অর্থাৎ বি ইজ দা কারেক্ট অ্যান্সার। বি ইজ দা কারেক্ট অ্যান্সার। আমি একটু তোমাদের জন্য রেজাল্টটা পাবলিশ করে দেই। রেজাল্টটা পাবলিশ করে ফেলেছি। ফার্স্ট হয়েছে সুপ্তি সমাদ্দার, সেকেন্ড হয়েছে আসমা, থার্ড হয়েছে আয়েশা মনি, ফোর্থ হয়েছে রুবিনা আক্তার, ফিফথ হয়েছে ফারিয়া ইসলাম মোহনা, সিক্সথ হয়েছে নাবিলা, সেভেন্থ হচ্ছে মোসাম্মদ রোকসানা আক্তার রেইনি, এইথ হচ্ছে নরসিন তাসলিম প্রমি, নাইন্থ হচ্ছে আনিকা আক্তার, এবং 10th হয়েছে আফিয়া জারিন উর্বি। কংগ্রেচুলেশনস তোমাদের 10 জনকেই, এবং বাকি যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সবাইকে অভিনন্দন। 7th হয়েছে ভাইয়া রোকসানা রেইনি বলেছে। এবার দেখো কবিতার পরের লাইনগুলোর দিকে চলে যাই। একখানি ছোট খাত, একখানি ছোট ক্ষেত আমি একেলা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা। এইবার পরের লাইনটা, এই যে পরের লাইন পরে আছে, আমরা একটু ব্যাখ্যাগুলো দেখে নেই। ঠিক আছে, ব্যাখ্যাগুলো আমরা একটু দেখে নেই। একখানি ছোট ক্ষেত আমি একেলা, এখানে ছোট ক্ষেত বলতে কি বোঝাচ্ছে? কবি মানুষের যে কর্মক্ষেত্র, এই পৃথিবীটা, এটাকে অনেক ছোট একটা জায়গা বলছেন, এই সময়টাকে অনেক লিমিটেড বা এটাকে অনেক সীমাবদ্ধ একটা সময় বলছেন তিনি কবি। একখানি ছোট ক্ষেত আমি একেলা, একখানি ছোট ক্ষেত আমি একেলা বলতে কি বোঝানো হচ্ছে? এটা সাধারণ অর্থে কৃষককে বোঝানো হচ্ছে এবং ভাবার্থে কবিকে বোঝানো হচ্ছে। আমি একেলা বলতে বোঝানো হচ্ছে যে জীবনের শেষ মুহূর্তে এসে আমি দেখলাম আমি আসলে মানুষ হিসেবে একলা। জন্মের সময় আমি যেমন একা এসেছি, মৃত্যুর সময়ও চুপচাপ নিরিবিলিতে আমি একাই চলে যাব। আমার সাথেও জন্মের সময় কেউ আসে নাই, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার সাথে কেউ যাবে না। এই জন্যই দেখো এই যে একেলা, এই শব্দটা কিন্তু খুবই ডিপ একটা মিনিং আছে, বুঝছো? আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা। বুঝতে পেরেছো? এটা খুবই ডিপ একটা মিনিং আছে যে আমি একেলা, কারণ মানুষ জন্মগ্রহণ করেও একা, মানুষ মৃত্যুবরণ করেও একা। জন্ম আর মৃত্যু দোকলা হয় না আর কি। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখো চারিদিকে বাঁকা জল। আচ্ছা, একেলা, একেলা বলতে কবির নিঃসঙ্গ অবস্থার কথা বোঝানো হচ্ছে ভাবার্থে। শিল্পস্রষ্টা কবির একাকিত্ব অবস্থা, একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত, মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা বলা হচ্ছে, মৃত্যুর পূর্ব মুহূর্তের কথা এখানে বলা হচ্ছে। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, চারদিকে বাঁকা জল করেছে খেলা।
আচ্ছা, ওকে। মিম বলেছে ভাইয়া এমসিকিউটা বুঝে নেয়। আর কারা কারা বুঝে না একটু বলো তো, মিম ছাড়া। না, নামাজের জন্য আমরা আজকে ক্লাসে আলাদা করে বিরতি দিচ্ছি না, কারণ এশার নামাজের জন্য আসলে আমাদের হাতে মানে সময় থাকে আর কি। আমার ক্লাসের পরে আমরা ক্লাসটাই একটু আর্লি শেষ করে দেওয়ার চেষ্টা করবো, 9:15-20 দিকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তোমার এশার নামাজের ওয়াক্ত থাকবে, সমস্যা হবে না। আচ্ছা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা বলতে অনন্ত কালো স্রোতের প্রতীক বোঝাচ্ছে, মানে সময়, এই যে মহাকাল, এই মহাকাল সবাইকে বিলীন করে দেয়। 200 বছর আগে, বা 200 বছর না, মনে করো 500-700 বছর আগে যে মহাপরাক্রমশালী রাজা ছিল, সেই রাজার হয়তোবা নাম পরিচয় ছাড়া কেউই আর তেমন কিছু জানে না। অথবা এমন অনেক রাজা, এমন অনেক জমিদার, এমন অনেক সম্ভ্রান্ত বড়লোক আছেন, আছেন না, আছেন বলে ভুল হবে, ছিলেন তাদের সময়ে যাদেরকে সবাই চিনত, কিন্তু তারা যখন মারা গেছেন পরবর্তীতে তাদেরকে এখন আর কেউ চেনে না। এমনকি আরো ভালো যদি এক্সাম্পল দেই, মনে করো তুমি তোমার বাবার নাম বলতে পারবা, দাদার নাম বলতে পারবা, কিন্তু দাদার বাবার নাম আমরা আসলে কয়জন জানি, দাদার বাবার বাবার নাম আমরা আসলে কয়জন জানি, বা দাদার দাদার দাদা নাম আর কি কয়জন জানি, কিংবা দাদার দাদার বাবার নাম তা তো জানার প্রশ্নই আসে না। তাহলে বুঝতে পেরেছো, মাত্র 5 থেকে 6 জেনারেশন আগের মানুষজনের কথাই কিন্তু আমরা আর বলতে পারি না, আমাদের জানা নাই। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। আচ্ছা, ইব্রাহিম বলছে ভাইয়া আবার একটু বলেন, কোনটা একটু বলবো, আবার বলবা? এমসিকিউটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। স্নাতা বলছে ভাইয়া স্নাতা আরবি শব্দ, এর অর্থ স্পর্শ করা। খুবই ভালো লাগলো একটা নতুন শব্দের অর্থ জেনে, থ্যাংক ইউ স্নাতা। আমরা এমসিকিউটাতে অনেকের সমস্যা আছে, চলো এমসিকিউটা একটু দেখাই। ওকে, ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কি বোঝানো হয়েছে, আমি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে বুঝাই দিই তাহলে। প্রথম কথা হচ্ছে চরণ বলতে কি বোঝানো হচ্ছে, চরণ বলতে এই লাইনটা, এই লাইন, মানে এই লাইনটা কি, ধান কাটা হলো সারা বলতে কি বোঝানো হচ্ছে, ধান কাটা হলো সারা বলতে কি বোঝানো হচ্ছে, ধান, ধান বলতে কি বোঝানো হয়েছে দেখো তো, আমরা এর আগে কি পড়েছিলাম, ধান কাটা কই, দাঁড়াও, ধান কাটা হলো সারা, এই যে ধান বলতে কি বোঝানো হচ্ছে, ধান বলতে বোঝানো হয়েছে এই লাইনটাই তো এসেছে তাই না, ধান কাটা হলো সারা। ধান বলতে বোঝানো হচ্ছে কবির সৃষ্টিকর্ম, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম, সারা জীবন ধরে তিনি যা কিছু করেছেন সেটার কথা বলা হচ্ছে, কবির সারা জীবনের যে সঞ্চয়, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটার কথা বলা হচ্ছে ধান বলতে। ধান বলতে তোমরা ধান বলতে কবিতা সাহিত্যকর্ম বুঝতে পারো, ধান বলতে সাহিত্যকর্ম বুঝতে পারো। আচ্ছা, ধান কাটা হলো সারা, সারা বলতে হচ্ছে সমাপ্তি বা শেষ। আমরা পড়েছি না ওমা, বুঝো নাই কেন, পড়ানোর সময় তো আমি বললাম না কমপ্লিট হয়ে গেছে, কেন এটা কমপ্লিট হয়ে গেছে, কারণ তিনি মনে করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর মনে করছেন যে তার জীবন সায়ান্ন চলে এসেছে, জীবনের একদম শেষ সময় চলে এসেছে, তিনি আর বেশি দিন বাঁচবেন না। এর আগে তিনি বলছেন ধান কাটা হলো সারা, তার মানে তার যে গল্প, কবিতা, গান, সাহিত্যকর্ম যা কিছু করার ছিল সারা জীবন ধরে তিনি সেটা করে ফেলেছেন, ডান অ্যান্ড ডাস্টেড, সবকিছু করা তার শেষ, সবকিছু তার কি করা শেষ। আচ্ছা, এবার আসো দেখি আমাদের অপশনগুলো কি কি ছিল। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে ভাব প্রকাশ পেয়েছে, ভাব প্রকাশ পেয়েছে, তার মানে দেখো আমি কিন্তু তোমাদেরকে পড়ার সময় হিন্ট দিয়েছিলাম, আমি জানি না তারপর তোমরা কিভাবে মিস করলা। একটা হচ্ছে আক্ষরিক অর্থ, একটা হচ্ছে আক্ষরিক অর্থ, আর একটা হচ্ছে তোমার ভাবার্থ, একটা হচ্ছে আক্ষরিক অর্থ আর একটা হচ্ছে ভাবার্থ। আক্ষরিক অর্থ মানে হচ্ছে ধান বলতে ধানকেই বুঝছি, বুঝছো, কৃষক বলতে কৃষককেই বুঝছি। আর ভাবার্থ কোনটা, ভাবার্থ বলতে বোঝানো হচ্ছে, ভাবার্থ বলতে বোঝানো হচ্ছে কৃষক মানে হচ্ছে কি, কৃষক মানে হচ্ছে কবি, এটা হচ্ছিল তোমার ভাবার্থ। হ্যাঁ, কৃষক মানে হচ্ছে কবি। ধান মানে কি, ধান মানে হচ্ছে তোমার সৃষ্টিকর্ম বা সাহিত্য, আচ্ছা সৃষ্টিকর্ম লিখি, সৃষ্টিকর্ম। বুঝতে পেরেছো, ভাবার্থ আর আক্ষরিক অর্থের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এইবার দেখো প্রশ্ন কি করেছে, ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে, কি চেয়েছে তোমার কাছে, আক্ষরিক অর্থ নাকি ভাবার্থ, নিজেরা বলো তো, আক্ষরিক অর্থ নাকি ভাবার্থ। এরপর এবার দেখো
আক্ষরিক অর্থ আর ভাবার্থ যদি বুঝো, এইবার দেখো, তার মানে আমি তো বুঝলাম কবিতায় আক্ষরিক অর্থে ধান মানে ধান, কৃষক মানে কৃষক, কিন্তু ভাবার্থে ধান মানে হচ্ছে সৃষ্টিকর্ম আর কৃষক মানে হচ্ছে কবি নিজে। ওকে ফাইন, ভাবার্থ চেয়েছে আমার কাছে, কোনটা? এইটা। ওকে, ফসলের কাজ সম্পন্ন হওয়া, এটা কি ভাবার্থ নাকি আক্ষরিক অর্থ? দ্য অ্যান্সার ইজ এটা আক্ষরিক অর্থ, বাদ দাও। কর্মের পরিণতি, এটাকে একটু পেন্ডিং রাখি, দেখে সন্দেহজনক মনে হচ্ছে, পেন্ডিং রাখি। কর্মময় জীবন, আচ্ছা এখানে কি বলা হয়েছে? ধান কাটা হলো সারা, সারা মানে কি? সারা মানে হচ্ছে কমপ্লিট, শেষ, আর কোনো কিছু বাকি নাই। আর কর্মময় জীবন বলতে কি বোঝানো হচ্ছে? কর্মময় জীবন বলতে কিন্তু তোমার যে জীবন শেষ পর্যায়ে চলে এসেছে, জীবন কমপ্লিটেড, এটা কিন্তু বোঝানো হচ্ছে না। কর্মময় জীবন বলতে কি বোঝানো হচ্ছে? কর্মময় জীবন বলতে চলমান আছে, এরকম বোঝাচ্ছে। সো এটা আমরা বাদ দিলাম। চতুর্থত, ফসল তোলার তাড়া। আমরা যদি ফসল তোলার তাড়া দেখি, ফসল তোলার তাড়া এটা কি? এটা কিন্তু একটা আক্ষরিক অর্থ। এটা কি? এটা একটা আক্ষরিক অর্থ, তাই এটাকে নিতে পারবো? এটাও আমরা নিতে পারবো না। তাহলে বাকি রইল কোনটা? বাকি রইল কোনটা? দেখো, বাকি রইল হচ্ছে আমাদের কর্মের পরিণতি। ক্লিয়ার? এইবার একদম কিন্তু ভেঙে ভেঙে একদম গুড়া গুড়া করে দিয়েছে। এইবার কারা কারা বুঝো নাই বলো? আমাদের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করবো স্টুডেন্টদেরকে এইভাবে ভেঙে চুরে বুঝিয়ে দিতে, ঠিক আছে? যাতে তোমাদের মনোবল ছাড়া বাকি সবকিছু ভেঙে যায়, মানে তোমাদের যত কনফিউশন, ভয়, টেনশন সবকিছু যাতে ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। আচ্ছা, হলুদ পেন ইউজ করবে, জান্নাত। ওকে, বুঝছো কেন অ্যান্সার এটা হলো? কেন কেন অ্যান্সার বি হলো? কেন অ্যান্সার এ, সি আর ডি হলো না? আচ্ছা, সুমাইয়া বলছে এমসিকিউটা বুঝেছি, কেউ কেউ বোঝে নাই। যেমন তোমাদের বন্ধু মিম প্রশ্ন করেছিল, কবিতাকে মুখস্থ করবো নাকি বুঝে পড়লে চলবে? কবিতাটা বুঝবা, বাট কবিতাটা মুখস্থ থাকতে হবে, মানে ঠোঁটের আগায় থাকতে হবে। কারণ অনেক সময় দেখো কবিতায় মানে প্রশ্ন দুই রকমের হয়, একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, একটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নে তোমাকে সরাসরি প্রশ্ন করা হয় যে এই কবিতার এই লাইনের পর কি আছে। যেমন জ্ঞানমূলক প্রশ্ন এরকম দিতে পারে যে ধান কাটা হলো ড্যাশ, ধান কাটা হলো ড্যাশ, এখানে কি হবে? তখন তুমি কবিতাটা যদি মুখস্থ না থাকে, তুমি যদি জাস্ট কবিতাটা বুঝে বুঝে পড়ো, তাহলে কিন্তু তুমি এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন অ্যান্সার করতে পারবা না। আবার এইরকম যদি প্রশ্ন হয় ধান কাটা হলো সারা চারটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে, তাহলে কিন্তু তুমি শুধু কবিতাটা সিবিকেএম করলা, অর্থাৎ চোখ বন্ধ করে মুখস্থ করলা, কবিতাটা বুঝলা না, তাহলে কিন্তু তুমি অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা না। তাই আমার পরামর্শ হচ্ছে, যদি পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করতে চাও, কবিতাটা বুঝতেও হবে, আবার কবিতাটা মুখস্থ থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, মিম বলছে থ্যাঙ্কস ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য। ক্লিয়ার ভাইয়া। ফারিহা বলছে, সাকিবুল কবির বলছে ক্লিয়ার। আচ্ছা, এটা কিন্তু একটা বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন, বাই দ্য ওয়ে। এটা কিন্তু সিলেট বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন, এটা আমার বানিয়ে দেওয়া প্রশ্ন না। বোর্ডের প্রশ্নগুলো এরকমই হয়, তুমি যদি ভালো মতো না বুঝো তাহলে কিন্তু অনেক সময় পারা প্রশ্নের উত্তরও ভুল হয়ে যেতে পারে। জি ভাইয়া, বুঝেছি। চলো তাহলে পরের পার্টে চলে যাই। আজকে হয়তো বা আমরা সোনার তরী পুরো কবিতাটা শেষ করতে পারবো না, কারণ আমরা আজকে একটু স্লো পড়াচ্ছি। আজকে আমাদের অনেক নতুন স্টুডেন্ট আছে, অনেক বাইরের স্টুডেন্ট আছে, এই জন্য একটু স্লো পড়াচ্ছি। সো এটা নিয়ে আসলে মানে খুব বেশি হেজিটেট করার দরকার নেই বা মন খারাপ করার দরকার নেই, হ্যাঁ ভাই সোনার তরী তো শেষ হলো না, কারণ আমাদের পেইড কোর্সে সোনার তরী একদম ফার্স্ট টু লাস্ট আবার পড়ানো হবে। ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। সামনে আগে তাহলে। তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। কবিতা তো বুঝলা, চলো এবার। আচ্ছা, মরিয়ম বলেছে ভাইয়া সত্যি অসাধারণ বোঝায়, অনেক অনেক ধন্যবাদ মরিয়ম। যারা যারা আমাদের অলরেডি পেইড কোর্সে ভর্তি হয়ে গেছো, তাদেরকে কিন্তু একটা কথা বলেছিলাম যে তোমরা তোমাদের বাকি বন্ধু বান্ধবীদেরকেও জানিও যে 10 মিনিট স্কুলে যে বাংলা ক্লাসটা, এটা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট। এইখানে যদি ভর্তি না হস মামা, তাহলে কিন্তু বাংলা এ প্লাস এইচএসসি তে মিস মিস মিস। লেকচার শিট পাবা অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে, মানে তোমার কলেজ স্টার্ট হওয়ার পরপরই পেয়ে যাবে আর কি। ঠিক আছে, আসো এবার দেখি তরু ছায়া মসি বলতে কি বোঝানো হচ্ছে। তরু ছায়া মসি, তিনটা কথা আছে এখানে, তরু ছায়া মসি। আচ্ছা, এইবার দেখো, ওপারেতে মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ায় কালো রঙে মাখানো, ভাবার্থে মহাকালের অতল অন্ধকার। একটু তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিই, তিনটা পার্ট আছে এখানে।
আচ্ছা, একজন বলছে ভাইয়া হলুদ কালি দিয়ে লেখেন। এই যে হলুদ কালি। তরু, ছায়া, মসি। আচ্ছা, তোমরা কি ওই প্রবাদটা শুনেছো যে অসির চেয়ে মসি বড়? তার মানে তলোয়ারের চেয়ে, অসি মানে হচ্ছে তলোয়ার, তলোয়ারের চেয়ে মসি বড়, মসি মানে হচ্ছে কলম বা কালি। তার মানে বোঝানো হচ্ছে অনেক শক্তিশালী কারোর চেয়ে, মানে একজন শক্তিশালী সে সেই রকম মারামারি করে তার চেয়ে একজন মানুষ যে মানে কলম দিয়ে লিখে, কলমের শক্তিটা বেশি, সে বেশি বিদ্বান, সে বেশি বুদ্ধিমান, তার ইম্প্যাক্টটা বেশি, তার প্রভাবটা বেশি। অসির চেয়ে মসি বড়, তার মানে মসি মানে কি? মসি মানে হচ্ছে কালি। কলমের কালিও বলতে পারো বা দোয়াতের কালিও বলতে পারো। কলমের কালি বা দোয়াতের কালিও বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো বুঝলাম মসি। ছায়া মানে কি? ছায়া মানে তো শ্যাডো, এটা তো আমরা জানি। ছায়া মানে কি? ছায়া মানে হচ্ছে শ্যাডো, ছায়া। আমরা দাঁড়ালে, সূর্যের বিপরীতে দাঁড়ালে যেরকম ছায়া পড়ে, ওই ছায়ার কথাই বলা হচ্ছে। তরু মানে কি? তরু মানে হচ্ছে গাছ। তরু মানে হচ্ছে গাছ। আচ্ছা, এইবার কি এইবার এই তরু, ছায়া, মসি মাখা বলতে কি বোঝানো হচ্ছে? বলা হচ্ছে ওই পারে, নদীর ওই পারে যে গ্রামটা দেখা যাচ্ছে, সেই গ্রামটাতে যে ঘন কালো ছায়া পড়েছে, গাছের যে ঘন কালো ছায়া পড়েছে, সেই ঘন কালো ছায়াটা একদম কালির মতো কালো। মানে গাছের পাতা তো এমনি সবুজ হয়, কিন্তু যখন অনেক ঘন সবুজ হয়, ঘন সবুজ কিন্তু কিছুটা কালচে সবুজ দেখায়, তাই না? ঘন যে সবুজ, একদম ডিপ যে গ্রিন, সেটা কিন্তু অনেক সময় একটু কালচে দেখায়। ওইটার কথা এখানে বলা হচ্ছে যে তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হচ্ছে? এমন মানে গাছের যে ছায়াটা সেটা এমন ঘন যে সেটাকে দেখে মনে হচ্ছে একদম কলমের কালির মতো কালো। বুঝছো? আচ্ছা, ওকে, তারপর দেখি। হ্যাঁ, উম্মে হাবিবা যেমন বলছে দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য শোর্ড। এক্স্যাক্টলি। ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ায় কালো রঙে মাখানো। ভাবার্থে মহাকালের যে অতল অন্ধকার, মহাকালের কাছে কিন্তু, মহাকাল কিন্তু খুবই নির্দয়। মহাকাল বলতে হচ্ছে সময়কে বোঝানো হচ্ছে। সময় এত নির্দয়, সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না, এবং সময় কখনো কাউকে ক্ষমা করে না। তার মানে আমরা সবাই আস্তে আস্তে ছোট থেকে বড় হই, বুড়ো হই, তারপর আমরা শেষমেশ মারাও যাই। সময়ের কাছে সময় কিন্তু এরকমই নির্দয়। সময় আজ অবধি কাউকে সময় অমর হতে দেয় নাই, মহাকাল কাউকে মনে রাখে নাই। মহাকালের কাছে সবাই দিন শেষে পরাজয় বরণ করেছে, সবাই দিন শেষে মৃত্যুবরণ করেছে। আর আমরা যারা এখন বেঁচে আছি, আমাদের জন্য মৃত্যুটা অবধারিত। আমরা এক সময় না এক সময় মারা যাবই যাব, এটার কোনো ব্যতিক্রম হবে না, এটার কোনো ব্যত্যয় হবে না। হয়তোবা তোমরা এখনো ছোট, তোমরা এই কথাটাকে একটু কেমন ভাবে চিন্তা করছো, ধুর ভাইয়া কি বলেন, এইসব কি আবার হয় নাকি? কিন্তু এটাই সত্য। ওকে, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। গ্রামখানি মেঘে ঢাকা বলতে কি বোঝানো হচ্ছে? একদম সকাল বেলায় প্রভাত। কি প্রভাত মানে হচ্ছে সকাল। সকালবেলাতে নদীর অপর পাশে গ্রামের বর্ষণমুখর প্রাকৃতিক রূপ মেঘে ঢাকা পড়ে গাছের ছায়ার মতো কালচে বর্ণ ধারণ করেছে। দ্যাটস ইট। এটাই কিন্তু তোমার পুরো ব্যাখ্যাটা ক্লিয়ার করে দেয়। এই পারেতে ছোট ক্ষেত আমি একেলা। এ পারেতে বলতে কৃষক বা কবি যে পাশে বসে আছেন। ভাবার্থে এই যে এপারে, বাই দ্য ওয়ে এখানে একটা ইন্টারেস্টিং কথা আছে, এখানে যে এপারে আছে, এপারে, এপারে বলতে কি বোঝানো হচ্ছে? এপারে বলতে কিন্তু ইহকালকে বোঝানো হচ্ছে, আর ওপারে বলতে পরকালকে বোঝানো হচ্ছে। ইহকাল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি, এই যে সময়টা, এই যে জীবনটা, এটাকে আমরা বলছি ইহকাল। আর পরকাল মানে কি? যখন আমরা উই আর নট দেয়ার, সরি উই আর নট হিয়ার, আমরা যখন আর বেঁচে থাকবো না, ওই এরপরে আমরা যেখানে চলে যাবো সেটা হচ্ছে পরকাল। এপার বলতে এই কবিতায় ভাবার্থে, এবার এই যে দেখো এখানে ক্লিয়ারলি লেখা আছে, এপার বলতে এই সোনার তরী কবিতায় ভাবার্থে ইহকাল বোঝানো হচ্ছে, আর ওপার বলতে পরকালকে বোঝানো হচ্ছে। একদিন তো মারা যাবই, ঠিকই বলেছো, সময় তলোয়ারের মতো। হ্যাঁ, ভালো কথা বলেছো, সময় কিন্তু একদম তলোয়ারের মতো ধারালো। ভাবার্থে কি বোঝানো হচ্ছে? পৃথিবীতে সবাই একাই আসে, আবার একাই চলে যেতে হয়, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বোঝালাম। সময়ের দ্রুতগামিতা কবিকে চিন্তিত করে ফেলেছে যে এই সময়ের অতল গহ্বরে তিনি এবং তার সাহিত্যকর্ম হারিয়ে যাবে কিনা। তিনি ভাবছেন হয়তো মৃত্যুর পরের জীবনটা গাছের ছায়া ও মেঘে ঢাকার মতো অনেক সুন্দর। এখানে মেঘে ঢাকা বলতে কবি বুঝিয়েছেন ভয়ঙ্কর পরিবেশ। তিনি নিজেকে এই পৃথিবীতে বা চিন্তার জগতে খুব একা মনে করছেন। তার মানে একদিকে তিনি একটু আগ্রহীও
যে আচ্ছা পরকালে কি হয়, এটা নিয়ে তার মধ্যে কিন্তু একটি আগ্রহ আছে। আবার তিনি শঙ্কিত, তিনি মারা যাওয়ার পরে তার এই যে নেম অ্যান্ড ফেম, তার এই যে খ্যাতি, তাকে সবাই চেনে, তার সাহিত্যকর্মকে সবাই অনেক গণে, এটাকে আদৌ তার মৃত্যুর পর থাকবে কিনা, এটা নিয়ে কবি একটু চিন্তিত, শঙ্কিত, আতঙ্কিত, আশঙ্কার মধ্যে আছেন। এবার আসলে 4 নম্বর এমসিকিউ। চলো আমরা 4 নম্বরটায় পোল ফায়ার করে দিই আবার। সঠিক উত্তর যারা সবার আগে দিতে পারবা তাদের র‍্যাঙ্ক আগে আগে আসবে। ওকে, কুইজটা শুরু করে দিলাম। 4 নম্বর প্রশ্ন, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হচ্ছে? কালো রঙে মাখানো, খ অস্পষ্ট মহাকাল, গ মসি দ্বারা অস্পষ্ট, এবং ঘ মসি দ্বারা মাখা। এখানে দেখো মসি দ্বারা অস্পষ্ট এটা হবে না, মসি দ্বারা অস্পষ্ট এটা হবে না, মসি দ্বারা মাখা এটাও হবে না। তার মানে হবে হচ্ছে কালো রঙে মাখানো অথবা হবে হচ্ছে অস্পষ্ট মহাকাল। এখন এটা কুমিল্লা বোর্ডে 2022 সালে এসেছে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? এই যে আরেকটা জিনিস দেখো, যখন একটা কবিতার একটা লাইন দিয়ে তোমাকে বলবে কি বোঝানো হয়েছে, তখন সেটার মানে কি বলতো? সেটা কি তখন আক্ষরিক অর্থ, সেটা কি তখন আক্ষরিক নাকি ভাবার্থ বলতো? পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে এই যে দেখো বলতে কি বোঝানো হয়েছে, একটা হিন্ট দেওয়া আছে, কিন্তু সাটল হলেও হিন্ট দেওয়া আছে। হাই হাই রে, টিক বি দিতে গিয়ে এ দিয়ে ফেলেছি, একজন বলেছে। কোনটা বলো দেখি, আমি একটু রেজাল্টটাও দেখে নিই, তোমরা আমাকে বলো যে এখানে আসলে কি চাওয়া হয়েছে, আক্ষরিক নাকি ভাবার্থ। ফার্স্ট হয়েছে রেজওয়ানা আয়েশা, সেকেন্ড হয়েছে স্নাতা, থার্ড হয়েছে নাফসা নূর। থ্যাংক ইউ সো মাচ, মেনি মেনি কংগ্রাচুলেশনস প্রথম তিনজনকে, বাকিদের অভিনন্দন। র্যাঙ্ক 8। এখানে এক্স্যাক্টলি রিজভা খন্দকার কিন্তু বলেছে এখানে ভাবার্থ চাওয়া হয়েছে, এক্স্যাক্টলি এখানে ভাবার্থ চাওয়া হয়েছে, ভাবার্থ। পরবারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? এখানে মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? তরু ছায়া মসি মাখা বলতে এখানে এটা ভাবার্থে জানতে চাওয়া হয়েছে। এন্ড দ্য অ্যান্সার ইজ অস্পষ্ট মহাকাল। তার মানে এত কালো অন্ধকার, ওই যে দেখো আমরা এখানে পড়েছিলাম, এই যে দেখো ভাবার্থে মহাকালের অতল অন্ধকার, অর্থাৎ মহাকালের অস্পষ্টতা। ভাবার্থ আর আক্ষরিক অর্থ, তোমাকে একটা কবিতা থেকে যখন একটা এমসিকিউ আসবে প্রথমেই ডিটারমাইন করতে হবে এটা কি আক্ষরিক অর্থ চেয়েছে নাকি এটা ভাবার্থ চেয়েছে। বেশিরভাগ সময় তুমি আইডেন্টিফাই করতে পারবা, কখনো কখনো হয়তো বা একদমই কোনো হিন্ট দেওয়া থাকবে না, তখন তুমি অপশনে দেখবা এটার সাথে কি আক্ষরিক অর্থ মিলে নাকি ভাবার্থ মিলে। বুঝতে পেরেছি? মাইশা সামিয়াকে কংগ্রেচুলেশনস 37তম হওয়ার জন্য, 22তম হয়েছে একজন বন্ধু ভাবার্থ। ঠিক আছে না? পারবো তো ইনশাল্লাহ। তারপরে দেখি, গান গেয়ে তরিবে কে আসে পারে, এই পারে কি আসতেছে রে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তার মানে দেখে মনে হচ্ছে ওকে যেন আমি চিনি। ভরা পালে চলে যায়, পরের লাইনটা পরে যাবে, আমি একটু এটার ব্যাখ্যা দিয়ে নেই, ব্যাখ্যাটা একটু দিয়ে নেই, দিতে গিয়ে ভুল করলাম, সাহিতা বলছে কোনো সমস্যা নেই, পরের বার ঠিক দিও। গান গেয়ে তরিবে কে আসে পারে, খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে, কবির ভাবনায় সে হচ্ছে নির্মোহ। একটু আগে আমি একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে মহাকালকে আমি বলেছিলাম হচ্ছে নির্দয়, তার মানে কারোর প্রতি তার কোনো দয়া নাই। একটু পরে আমরা দেখবো যে কেন আমরা মহাকালকে নির্দয় বলেছি, নির্দয় নিষ্ঠুর, কোনো মায়া দয়া নাই, কোনো মোহ বা কোনো হচ্ছে কি নাই, কোনো কিছুর প্রতি লোভ লালসা নাই। তার মানে মনে করো, আমি যদি একটু অন্য এক্সাম্পল দিয়ে বলি, মনে করো যে কারোর মরার সময় হয়ে গেছে, আয়ু শেষ, আজরাইল আলাইহিস সালাম আসলো জান কবজ করার জন্য। সে বললো যে ওস্তাদ, আমার যে 2টা বাড়ি আছে তার মধ্যে একটা আপনাদের লিখে দিব, আপনি আমার মাইরেন না। এটা মনে করো একজন আজরাইল আলাইহিস সালামকে অফার করলেন, আদৌ কি কোনো লাভ আছে বলতো? এটা করলে কিছু লাভ হবে?
কিচ্ছু হবে না, তাই না? এটাই বলা হচ্ছে যে মহাকাল, এই যে মহাকাল, মহাকাল এরকমই নির্মোহ। তার মানে তুমি তাদের ঘুষ দিতে চাইলেও যে লাভ আছে তা না। তুমি যদি বলো যে ভাই আমি সারা জীবনে যত কিছু আয় উপার্জন করেছি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম ভাই, আমার তো মাইরেন না, জানে মাইরেন না, হ্যাঁ জান কবজ করেন না, আমার লাভ আছে? লাভ নাই। এটাই বলা হচ্ছে যে একদম নির্মোহ। কিছু কিছু ক্ষেত্রে তোমার মনে হবে এই সময় অনেক নির্দয়, কিছু কিছু সময় মনে হবে যে এই সময় অত্যন্ত নিষ্ঠুর। আচ্ছা, তারপর দেখি চিনি উহারে কার কথা বলা হচ্ছে? এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পস্রষ্টা কবির হয়তো চেনা, কারণ চেনা মনে হলো কৃষক বা শিল্পস্রষ্টা কবির মনে সংশয় থেকে যায়। দেখে মানে এখানে কবি বলছেন যে অনেক সময় এরকম হয় না যে আমরা বাজার দিয়ে বা কোথাও যাচ্ছি, আমার দেখে মনে আরে ওইটা আমার ওই বন্ধু না, কিন্তু পরে দেখি যে আমি শিওর না আর কি যে এটা কি ও, এরকম একটা অবস্থা যে আমার একটু ডাউট আছে আমার, যে দেখে যেন মনে হয় চিনি উহারে, তার মানে আমি 100% শিওর না, আমি ভাবছি যে আচ্ছা অমুকই নাকি, নাকি অন্য কেউ, এরকম একটা সিচুয়েশন। ভরা পালে চলে যায়, ভরা পাল তুলতে কি বোঝায়? পাল তোলা নৌকার স্বাভাবিক গতি বোঝাচ্ছে, মানে ভরা পালে একদম যখন এইভাবে পাল মেলে, যখন বাতাস দিয়ে স্রোতের অনুকূলে নদীতে নৌকা চলে যায়, সেই সিচুয়েশনটার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে বাতাসের অনুকূলে নৌকার পাল উড়িয়ে দিলে এমনিতেই নৌকা বাতাসের সাথে সাথে চলতে থাকে, তার মানে বাতাসের গতি যেমন নৌকার গতিও তেমন। নৌকাকে আলাদা করে বৈঠা বেয়ে, ঠিক আছে, যে নৌকা বাইচ প্রতিযোগিতায় যেভাবে জোরে 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 বৈঠা বায়, কিংবা হচ্ছে মনে করো একটা ট্রলারের মতো, ঠিক আছে, ভটভট 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 করে ইঞ্জিন চলছে, এরকম না, জাস্ট পাল পাল টাঙিয়ে দিয়েছে, বাতাসের গতিকে কাজে লাগিয়ে একটা নৌকা চলছে। ঠিক আছে, কোন দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা ভাইয়া, প্রশ্নে কি কখনো আক্ষরিক অর্থ চাইবে? অনেক সময় শব্দার্থ জানতে চায় জলিল, তখন হচ্ছে তুমি বুঝবে যে এখানে আক্ষরিক অর্থ জানতে চেয়েছে। ভালো প্রশ্ন। মহাকালের প্রতীক এই মাঝি পৃথিবীর সবকিছুর প্রতি নিরাসক্ত বলে। নিরাসক্ত মানে কি? তার মানে তার কোনো আসক্তি নেই, তার মানে তার কি নাই, তার হচ্ছে কোনো কিছুর প্রতি কোনো লোভ নাই, কিছু আসে যায় না আর কি, তার বলেই তার সুনির্দিষ্ট কোনো কিছুর প্রতি দৃষ্টিপাত নেই, তার মানে সে কোনো কিছুকে পাত্তাই দেয় না। তার মানে মনে করো আজরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে মানুষের বা জীবের জান কবজ করা, তো তার কাজই এটা। এখন তিনি এর বাইরে তিনি আর কোনো কিছু নিয়ে মাথায় ঘামান না, মানে মনে করো একজনের আয়ু শেষ, এখন তার বয়স কি 25 বছর, 55 বছর, নাকি 75 বছর, এইরকম জিনিসে আজরাইল আলাইহিস সালামের কিছু আসে যায় না। জাস্ট ফর এক্সাম্পল, এই কবিতার প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আজরাইল আলাইহিস সালামের কথা লেখো না, এটা তোমাদের বোঝার জন্য বলছি আর কি। মহাকাল এরকম নির্দয় বা নিষ্ঠুর, মহাকালের কিচ্ছু আসে যায় না, একদম পাত্তাই যায় না কোনো কিছু। ঢেউগুলি নিরুপায়, ভাবার্থে কি বোঝা হচ্ছে? প্রবহমান, এটা ম হবে না, এটা ব হবে। প্রবহমান সময় বা মহাকাল বোঝানো হচ্ছে। ঢেউগুলি বলতে কি বোঝা হচ্ছে? ঢেউ, যেমন আমরা একটা কথা বলছি না, সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বুঝছি? আচ্ছা, ওইটাই এখানে বলা হচ্ছে, প্রবহমান সময় বা মহাকালের কথা এখানে বলা হচ্ছে। ভাবার্থ কি? কবির কল্পনায় সেই সোনার তরী ভরা পালে চলে এসেছে। কবি সেই মাঝিকে, অর্থাৎ যে প্রবহমান সময়, সেটা তাকে কিন্তু তিনি চিনে ফেলেছেন। হ্যাঁ, সেই মাঝি শুধু বেয়েই চলেছে, কোনো দিকে তাকায় না, পাত্তা দেয় না, কারো কথা শোনে না, কর্ণপাত করে না। নির্বায় ঢেউয়ের মতো সময় শুধু স্মৃতি রেখে যায়, কখনো পিছে ফিরে তাকায় না। সময় যেটা একবার চলে যাওয়া সেটা চলেই যায়, সময় কখনো, টাইম নেভার কামস ব্যাক, সময় কখনো ফিরে আসে না। বুঝছি? তারপরে দেখি, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। নির্বিকার মাঝে দৃষ্টি, নির্বিকার মাঝে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা, মানে সে বারবার করে সম্বোধন করছে যে ওস্তাদ আমারে লয়ে যান, ওস্তাদ ওস্তাদ প্লিজ আমারে লয়ে যান ওস্তাদ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ডাকছে মাঝিকে, মজা করছি, এভাবে তার ডাকে নাই, ডেকেছে এভাবে, ওগো তুমি কোথা যাও, এভাবে ডেকেছে। আমি একটু আমাদের ট্রেন্ডি জেনজি ভাষায় বললাম আর কি, মামা আমারে লয়ে যান, মামা মামা আমারে লয়ে যান, মামা মামা প্লিজ প্লিজ প্লিজ, মামা আমারে লন, হ্যাঁ আমারে আপনার লগে লন। আচ্ছা, কোথায় যাও কোন বিদেশে, তার মানে চিরায়ত শিল্পলোকের প্রতীক বোঝাচ্ছে। কোন বিদেশে তার মানে কোথায় তুমি যাও, এমন কোন জায়গায় তুমি যাও যে জায়গাটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই, তার মানে আহ
মহাকাল কোন দিকে যাচ্ছে কবি কিন্তু জানেন না, মহাকালের গতি প্রকৃতি সম্পর্কে তার ওরকম আইডিয়া নেই যে তিনি আসলে এই মহাকালটা যাচ্ছে কোথায়। হোয়ার ইজ দ্য ডেস্টিনেশন, গন্তব্য কোথায় মহাকালের, এটা কবি জানেন না। বারেক ভিড়াও তরি কুলে দেশে, বারেক বলতে কি বলছে যে একবার, এই যে বারেকটা কি, বারেক কারো নাম না, হ্যাঁ, এক বার, এটাকেই একটু আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে বারেক, একবার, এটাকে একটু ঘুরাই দিচ্ছে আর কি, বার এক, বুঝছো? এই যে একবার আছে না, এটাকে করছে কি বা রেক, দেখো বোয়াকার বার যোগ এক, এটা আসছে কোত্থেকে, এক যোগ বার থেকে, বুঝলে? এবার বারেক কিভাবে একবার থেকে আসছে, বারেক বারেক কিভাবে একবার থেকে আসছে। আচ্ছা, স্যারের বাড়ি কি বরিশাল নাকি? না, আমার গ্রামের বাড়ি হচ্ছে ফেনীতে, চট্টগ্রামের ফেনী। ভিড়াও বলতে তীরে আসো, এটা বলছে। কুলেতে এসে চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় বা ব্যাকুল আবেদন, অনুনয় বলতে কি বোঝানো আছে, ব্যাপক আবেদন তিনি এখানে তুলে ধরেছেন। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে। তার মানে তিনি বলছেন আমার এই যে এত দিন এত পরিশ্রমের ফলে অর্জিত যে সৃষ্টিকর্ম, এটা তুমি ভাই আসো, এসে নিয়ে যাও, তুমি যাকে মন চায় তাকে দাও, আমার আর লাগবে না এটা, তুমি এটা সবার মধ্যে ছড়িয়ে দাও। কবি কি চেয়েছেন, কবি জীবন সায়ান্নে, কবি জীবনের শেষ মুহূর্তে এসে চেয়েছেন তার যে সারা জীবনের সঞ্চয়টা, তার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা তার যে সৃষ্টি করা সৃষ্টিকর্ম, তার সৃষ্টিকর্ম, এটাকে তিনি সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। এই জন্য তিনি মহাকাল বা মহাকাল রূপী মাঝির সহায়তা চেয়েছেন। বলছে যে ভাই একবার আয়, আমার জিনিসপত্র নিয়ে যা। আমার সোনার ধান কুলেতে এসে, এখানে কবির শ্রেষ্ঠ ফসলের কথা বলা হচ্ছে, ভাবার্থে শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার, তার মানে তার যে সৃষ্টিকর্ম সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। তাসনিয়া ফায়দা বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। ভাবার্থ মানে কি, কবি মাঝিকে জিজ্ঞেস করেছেন যে কোথায় যাওয়া হচ্ছে এবং অনুরোধ করেছেন যেন একবারের জন্য হলেও কবির তীরে এসে নৌকা একটুখানি থামায়। কবি মাঝিকে মহাকাল বলেছেন, মানে কবি মাঝিকে, মাঝি বলতে মহাকালকে বলেছেন যে তোমার যেখানে খুশি সেখানে, যাকে খুশি তাকে আমার এই সোনার ধান বা আমার এই সৃষ্টিকর্ম নিয়ে তুমি দাও, শুধু একটু নৌকায় করে নিয়ে যাও। অর্থাৎ সময়ের এই স্রোতে অন্যদের পাশাপাশি আমার শ্রেষ্ঠ কর্মগুলো যেন পৃথিবীর মাঝে বেঁচে থাকে, এমনটাই ছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুনয় বা অনুরোধ। ক্লাস কখন শেষ হবে? আর 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করে দিব। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কূলে। আচ্ছা, আরেকটা এরপরে লাইন আছে, যখন পড়াবো মিলটা বুঝতে পারবা। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। কৃষকরূপী কবি তার সৃষ্টিরাম্বা থেকে যত খুশি তত নিয়ে নৌকায় সংরক্ষণের জন্য মহাকাল রূপী মাঝিকে বলছে যে আমার যা কিছু আছে সবকিছু আপনারা দিলাম, আপনি ভাই লয়া যান, আমার যা কিছু আছে সব আপনারা দিলাম, আপনি ভাই লয়া যান, লয়া যারে খুশি যারে মন চায় তারে দেন। এটা কবি বলছেন মাঝিকে। আচ্ছা, আঞ্চলিক ভাষা বুঝতে সমস্যা হলে আমাকে একটু আলাদা করে জানিও। আঞ্চলিক ভাষায় কথা বলেই আসলে একটু মজা করার জন্য, যাতে তোমরা একটু এন্টারটেইনমেন্ট পাও। কারণ আমাদের ক্লাসগুলো অনেক সময় এমন হয় যে পড়ার টপিক দেখা যায় যে অত ইন্টারেস্টিং থাকে না, তো তখন মজা করার জন্য আমরা বলি আর কি। তরণী পরে বলতে ওপরে। আচ্ছা, ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটুকু, ছোট জমি মানে কি, ছোট জমি বলতে বোঝানো হচ্ছে তার যে পৃথিবী বা তার যে কর্মক্ষেত্র, এটার কথাই বোঝানো হচ্ছে। উৎপন্ন ফসলের সবটুকু অর্থাৎ কৃষকরূপী কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী রূপী চিরায়ত শিল্পলোকে। কুমিল্লা থেকে মাইমুনা জয়েন করেছে আমাদের সাথে। নদীকুল মানে কিন্তু তোমরা জানোই, নদীর কিনারা। ভাবার্থে, আবারও ভাবার্থেটা আসছে, ভাবার্থ মানেই ইম্পর্টেন্ট, ভাবার্থ মানেই ইম্পর্টেন্ট। নদীর কিনারায় মানে কি, তার মানে হচ্ছে ইহকালের একদম শেষ পর্যায়ে, তার মানে মৃত্যুর একদম, এই যে ইহকালের শেষ প্রান্তে অথবা মৃত্যুর একদম আগের পর্যায়ে, মৃত্যুর পূর্ব মুহূর্ত, তার মানে একদম তার একদম কবির জীবন সায়ান্ন, জীবনের শেষ অংশে চলে এসেছে। মাঝি বলতে কি মহাকালকে বোঝায়? আব্দুল জলিল বলছে হ্যাঁ, আঞ্চলিক ভাষা ভালোই লাগে, স্নাতা বলেছে। আচ্ছা,
হ্যাঁ আব্দুল জলিল, মাঝি বলতে মহাকালকে বোঝানো হচ্ছে এখানে। সমস্যা নাই ভাইয়া, টুনা বলেছে। ওকে। যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে। এইবার দেখো কি বলছেন কবি। নোয়াখালী জেলার ফেনীতে কিনা। জান্নাতুল নাইম বলছে না, ফেনী একটা আলাদা জেলা, নোয়াখালী একটা আলাদা জেলা, দুইটা আলাদা আলাদা জেলা। ঠিক আছে, নোয়াখালী ফেনী একই জেলা না, পাশাপাশি জেলা। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যাহা লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে ভিতরে এখন আমারে লহ করুণা করে। যাহা লয়ে ছিনু ভুলে, তার মানে ছিনু ভুলে বলতে কি, আমি যা কিছু নিয়ে আজীবন, আমি যা কিছু নিয়ে আজীবন ব্যস্ত ছিলাম, সারা জীবন আমি কোনো দিকে তাকানোর সময়ই পাইনি। কি জমিদারি করুম, কি নাইটহুড সামলামো, আমি কবিতা লেখেই কুল পাই না, কবিতা লেখেই শেষ করতে পারি না, কবিতা লেখেই কুল পাই না। সারা জীবন ধরে আমি যা কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো দিকে না তাকায় দিন রাত আমি সাহিত্যকর্ম রচনা করেছি। সকলই দিলাম তুলে থরে বিথরে, তার মানে সবকিছু তোমাকে একদম স্তরে স্তরে সাজিয়ে দিয়ে দিলাম, থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। থরে বিথরে মানে কি, স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে, এটি কিন্তু আক্ষরিক অর্থ থরে বিথরের স্তরে স্তরে। ফসল বা সৃষ্টি সম্ভার সবই তিনি তুলে দিয়েছেন মহাকালরূপী মাঝির নৌকায়। এখন তিনি মাঝিকে বলছেন, ওস্তাদ সব তো দিলাম, এখন আমারে লন। এখন ওস্তাদ কিন্তু খুবই নির্দয়, নির্মোহ, নিষ্ঠুরও বটে। ওস্তাদ কি বলছে দেখো। আচ্ছা, তার আগে ভাবার্থটা দেখে নিই। কবি মাঝিকে বলছেন যত খুশি আমার এই ফসল তুমি, ফসল মানে কি, ফসল মানে হচ্ছে সৃষ্টিকর্ম, যত খুশি আমার এই ফসল তুমি তোমার নৌকায় উঠিয়ে নাও, এবং কৃষক তার সকল ফসল স্তরে স্তরে নৌকায় তুলে নেয়। তখন মাঝি কৃষককে জিজ্ঞেস করে আর কোনো ফসল কি বাকি আছে যেটা নৌকায় ধরবে। তখন কৃষক বলে এতদিন যা কিছু ছিল অর্জিত ফসল বা তার সাহিত্যকর্ম সবকিছু তোমার নৌকায় আমি তুলে দিলাম, এখন দয়া করে আমাকে নাও, এখন দয়া করে আমাকে তুমি তোমার নৌকায় নাও। তো মাঝি এটা শুনে বলে শখের তো কোনো কমতি নাই, তোর এলাম কবে কইছি, তোর ফসল লয়ে কুল পাই না, ফসল লয়ে জায়গা শেষ। এমনটা হচ্ছে মাঝি একটু পরে বলবে, দেখবে একটু পরে কিভাবে ডিচ করবে, কবিকে কিভাবে ডিচ করবে একটু পরে মাঝি দেখবা। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার থানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। ঠিক আছে, এই যে দেখো, ঠাই নেই ছোট সে তরি, বলা হচ্ছে সোনার তরিতে মহান যে সৃষ্টি, এই সৃষ্টির মাধ্যমে একদম জায়গাটার সংকুলন হচ্ছে না, আর জায়গা ধরছে না। ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। তার মানে কি, তার মানে হচ্ছে মহাকাল কিন্তু কাউকে ক্ষমা করে না, মহাকাল কাউকে করুণা করে না, মহাকাল কাউকে দয়া মায়া করে না। যার আয়ু যতটুকু এই পৃথিবীর বুকে, তার বেঁচে থাকার সময়ও ততটুকু। আমরা হয়তোবা 70-80 বছর যখন আমাদের বয়স হবে, অথবা এর কমও হতে পারে, 50-60 বছর, আমাদের দৈহিক মৃত্যু কিন্তু একটা নির্দিষ্ট সময় গিয়ে হবেই। কিন্তু আমরা অমর হয়ে থাকতে পারবো কিনা, মানুষের মুখে মুখে থাকতে পারবো কিনা, সেটা নির্ভর করবে আমাদের সাহিত্যকর্ম না, আমাদের সৃষ্টিকর্ম বা আমাদের কর্মের উপর। আমরা সারা জীবন কেমন ভাবে মানুষের সেবা করেছি, মানুষের কি কি উপকার করেছি, তা দিয়ে কিন্তু মানুষ আমাদেরকে মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছেন 1861 সালে। কবে? 1861 সালে। এখন কত সাল? 2024 সাল। কতদিন গেল? 4 থেকে 1 গেলে 3, 12 থেকে 6 গেলে 6, 10 থেকে 9 গেলে 1, 163 বছর মোটামুটি হয়ে গেছে। 163 বছর আগে জন্মগ্রহণ করা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এখন মনে করছি তার কর্মের কারণে। রবীন্দ্রনাথ ঠাকুরের আগে পরে এরকম অনেক অনেক মানুষ জন্মগ্রহণ করেছেন, অনেক অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারা সিগনিফিকেন্ট এমন কিছু করেন নাই, এমন তাৎপর্যপূর্ণ কিছু করেন নাই যার কারণে আমরা তাদেরকে মনে রাখবো বা মনে রাখতে পারবো। হ্যাঁ, ক্লাসটা সেফ থাকবে। আচ্ছা, বুঝছো? ঠাই নেই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে। 5 নম্বর আমরা প্রশ্নটা দেখে ফেলি। 5, এটা কিন্তু যশোর বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন।
ওকে, পোলটা ফায়ার করে দিলাম। সোনার তরী কবিতায় ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? যশোর বোর্ড 22 সালে আসা প্রশ্ন। এ অনাগ্রহ, বি নিবেদন, সি স্মৃতিচারণ এবং ডি হতাশা। কোনটা হবে? কোনটা হবে আমাদের উত্তর? আচ্ছা, এই পোলটা আরেকবার ফায়ার করি। এই পোলটাতে একটু অ্যান্সার ভুল এসেছে। আমি এই পোলটা তোমাদের জন্য আরেকবার ফায়ার করি। ওয়েট আ বিট। দাঁড়াও, তোমাদের জন্য পোলটা আবার ফায়ার করছি। হ্যাঁ ঠিক আছে, আগের বার একটু মিস ফায়ার হয়ে গেছিল। হ্যাঁ, সোনাতরী কবিতা ঠাঁই নাই ঠাঁই নাই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? অনাগ্রহ, নিবেদন, স্মৃতিচারণ, হতাশা। অ্যান্সার হচ্ছে এ অনাগ্রহ। তার মানে তার আসলে ইন্টারেস্ট নাই, সে নিতে চায় নাই, তাই না? সে মাঝি কিন্তু কৃষককে নিতে চায় নাই, বা মহাকাল কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিতে চায় নাই। বলছে আরে দাঁত বেটা, তুই ইহকালেই থাক, তোকে মহাকালের মহাযাত্রায় নেওয়া যাবে না। না নাফিসা, অ্যান্সার বি না। আমি আসলে ভুলে ক্লিক করার সময় রাইট অ্যান্সারটা ক্লিক করে দিতে হয় আমাদের অ্যাপে। তো ক্লিক করার সময় আমি ভুলে বি ক্লিক করে ফেলেছিলাম। বি হবে না, অ্যান্সার এই হবে। অ্যান্সার ঠিক আছে, এই জন্য কিন্তু আমি পোলটা আবার ফায়ার করলাম। ঠিক আছে, একটু দুঃখিত, আমি আসলে মানে ক্লিক করার সময় মাউসের কার্সর একটু সরে গিয়েছিল, তো এই জন্য আসলে এ থেকে বি তে চলে গিয়েছিল। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ অনাগ্রহ, তার আগ্রহের অভাব। ক্লিয়ার নাফিসা এবং সবাই? আচ্ছা, এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক্স্যাক্টলি। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তার মানে একদম শূন্য নদীর তীরে বলতে কি বোঝানো হচ্ছে? একদম একা একা আমি রহিনু। রহিনু মানে কি? রহিনু হচ্ছে রইলাম। আর পড়ি মানে কি তো বুঝেই দাও না, পড়ে রইলাম আর কি। রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। যাহা ছিল নিয়ে গেল কে? সোনার তরী। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রথমবার অবাক হয়ে গেছিল মিম। আমি আসলে ক্লিক করার সময় মিস ক্লিক করে ফেলেছি, কার্সর একটু সরে গিয়েছিল, তখন একটু ভুল হয়েছে। আচ্ছা, নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন মহাকাল, অন্য আরেকটা লেখা লিখেছেন মহাকাল আমার সর্বস্ব বা আমার সবকিছু। সর্বস্ব বলতে কি বোঝানো হয়? সবকিছু, এভরিথিং। মহাকাল আমার সবকিছু লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়ে যায় বিস্তৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর নে বা মাঝি আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। সৃষ্টিকর্ম নিয়ে যায় আমার, কিন্তু আমাকে নেয় না। রহিনু বলতে কি বোঝানো হচ্ছে? সোনার তরী বলতে কি বোঝানো হচ্ছে? কবির কল্পিত সোনার নৌকাকে বোঝাচ্ছে। আচ্ছা, পরের প্রশ্ন 6 নম্বর। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিটিতে প্রকাশ পেয়েছে? দেখি এইটা 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 পারি কিনা। আক্ষেপ প্রকাশ পেয়েছে কোনটাতে? আক্ষেপ, আক্ষেপ। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পংক্তিটিতে প্রকাশ পেয়েছে? এ আমারই সোনার ধানে গিয়েছে ভরি, বি এখন আমারে লহ করুণা করি, সি গগনে গরজে মেঘ ঘন বরষা এবং ডি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আচ্ছা দেখি তো, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, তার মানে আমার সৃষ্টিকর্ম এত বেশি যে এটা নৌকাকে একদম ভরাট করে ফেলেছে। এইটা কি আসলে একটু চিন্তা করি, ঠান্ডা মাথায় একটু চিন্তা করি, এটা কি আক্ষেপ বা হতাশার কারণ হতে পারে? আক্ষেপ মানে কি? আক্ষেপ মানে হচ্ছে হতাশা বা রিগ্রেট। হতাশা বা রিগ্রেট, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন। আমারই সোনার ধানে গিয়েছে ভরে, এই যে নৌকাটা আমার সৃষ্টিকর্ম এত বেশি,
আমি জীবনভর এত কিছু সৃষ্টি করেছি যে আমার সৃষ্টিকর্মের দ্বারাই সবকিছু ভরাট হয়ে গেছে, এটা কি আক্ষেপ? দ্য অ্যান্সার ইজ নো। এটা তো আরো ক্রেডিটের ব্যাপার ভাই, এত লেখা লিখছি আমি যে খালি আমার লেখাপত্র দিয়ে একটা নৌকা বোঝা হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমার সোনার ধানে গিয়েছে ভরি, এটা হবে না। বি, এখন আমারে লহ করুণা করে, এটা কিন্তু হতাশা বা আক্ষেপ বোঝাচ্ছে, এটা বলছে যে প্লিজ ভাই আমারে নেন। এটা কি বোঝাচ্ছে? অনুনয়, নিবেদন, অনুরোধ বোঝাচ্ছে, তার মানে এটাও হবে না। এরপরে দেখো, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তার মানে এটা প্রাকৃতিক অবস্থার কথা বোঝানো হচ্ছে, যে প্রচুর মেঘ বৃষ্টি এরকম একটা সিচুয়েশন। এটা কি আক্ষেপ বা রিগ্রেট বোঝাচ্ছে? দ্য অ্যান্সার ইজ নো, এটাও কিন্তু হবে না। সো একটাই বাকি আছে, সেটাও তারপর একটু চেক করে দেখি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, তার মানে হায় 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 রে, আমারে তো নিল না, আমার সব কিছু লয়ে গেছে, আমি শেষ, আমার কাছে আর কিছু রইল না। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আমরা একটু দেখি তো ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হয়েছে আফিয়াত মাশকুরা, সেকেন্ড হয়েছে মাহবুবা কাদের, থার্ড হয়েছে ইশা জাহান ঈশা। কংগ্রেচুলেশনস গাইজ। এরই মাধ্যমে কিন্তু আমাদের কবিতাটা শেষ। তো আজকের ক্লাসও আমরা আর বেশি যে এক্সটেন্ড করতে চাই তা না, তোমরা একটু কবিতাটা মুগ্ধতা নিয়ে চিন্তা করো, কবিতাটা একটু চিন্তা করো। আজকে ক্লাসের পরে তোমরা একটু পড়ো কবিতাটা, আরেকবার একটু পড়ো, পড়ে নিজেরাই ডিসাইড করো যে এই যে আজকে সোনার তরী কবিতাটা পড়লাম, কি শিখলাম, কি বুঝলাম, তোমার জীবন সম্পর্কে তোমার আইডিয়াটাকে একটু চিন্তা করো। আচ্ছা অহনা, এরপর থেকে 10 পর্যন্ত বলবো। নাফিজা বলছে আমার পোল আসেনি, আমি খেলবো না। তোমার মনে হয় অ্যাপটা, টেনমিস্কুল যে অ্যাপটা আপডেট করা নেই, ওটা একটু আনইনস্টল করে ইনস্টল করো, তাহলে আপডেটেড ভার্সনটা পেয়ে যাবা, তখন অ্যাপে পোলও আসবে। আব্দুল জলিল বলছে আপনার ক্লাস করে বুঝতে সুবিধা হয়, ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। এখন ক্লাস থেকে পালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই। ক্লাস থেকে পালিয়ে যাওয়ার আগে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে না, সেটার নাম কি? আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে 10 MS SSC HSC স্টুডেন্টস। এই গ্রুপটাতে আমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে সেটার কি লিখবা, সেটার ক্লাস রিভিউ লিখবা। এবং এই যে আজকের ক্লাসে আমরা যেভাবে কন্টেন্টটা পড়ালাম, এই যে আজকের ক্লাসে কন্টেন্টটা যেভাবে দেখালাম, প্রথমে কবিতাটা আসলো, কবিতাটার সাথে কোন কোন শব্দগুলোর অর্থ জানা দরকার, ওই অর্থগুলো আসলো একটার পর একটা এনিমেটেড হয়ে, তারপর যে লাইনগুলোর অর্থ জানা দরকার সেই লাইনগুলো আসলো, কবিতার আক্ষরিক অর্থের পাশাপাশি কবিতার ভাবার্থ আসলো। কবিতাটা প্রথমে আমরা কবিতা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লাম, তারপর কবিতার লাইন বাই লাইন পড়লাম। নাম্বার 1 কন্টেন্ট ফিচার। কন্টেন্ট ফিচার 2, কবিতার লাইনগুলো পড়ার পরে আক্ষরিক অর্থ আসলো, তারপর ভাবার্থ আসলো। এবং ফিচার নাম্বার 3, পোলের মাধ্যমে আমরা একটু আগে যেটা পড়লাম সেটা আমরা কতটুকু মনোযোগ দিয়ে পড়েছি, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা আমরা চেক করে নিলাম। দ্যাটস ইট। একটা কবিতা যদি, এক একটা কবিতা এইচএসসি 26 ব্যাচ তোমরা যদি এইভাবে পড়ো, এর বাইরে আর কিছু কি লাগবে? আমাকে একটু ক্লাস ডিসকাশনে লিখে জানাও কেমন হয়েছে ক্লাসটা। আমি বাসায় গিয়েই তোমাদের 10 MS SSC HSC স্টুডেন্ট গ্রুপে এক গাদা ক্লাস রিভিউ দেখতে চাই। ভাই আপনি আপনার আর হাতের লেখা অনেক বেশি সুন্দর, অনিন্দিতা বিশ্বাস বলেছে ভাইয়া ক্লাসটা ভালো লেগেছে। আনিকা তাসলিম বলছে ভাইয়া ডাউট সলভিং ক্লাসটা কি আজকে হবে কিনা, একটু আমার এখনো বুঝছো, এখনো তো অফিসে, এরপরে বাসায় কখন যাই একটু জানাতে হবে তোমাকে, বুঝছো? আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব, আমাদের যে পেড গ্রুপটা ওই গ্রুপে পোস্ট দিয়ে দিব। ইভেন আজকে যদি কোনো কারণে রাত হয়ে যায় বেশি বাসায় যেতে যেতে, হয়তোবা কালকে আমরা করে ফেলবো ডাউট সলভিংটা বা হচ্ছে জুম সেশনটা। 10 মিনিট স্কুলের ক্লাস মানে বেস্ট ক্লাস, আল্লাহ হাফেজ বলেছে। ওকে, সো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে। যারা যারা আমাদের এই ক্লাসটাতে আজকে জয়েন করেছো তাদের সবার কাছেই 10 মিনিট স্কুলের পক্ষ থেকে কল যাবে যে তোমার কাছে ক্লাসটা কেমন লেগেছে, সবকিছু বুঝতে পেরেছো কিনা। সো ভয় পেয়ে যেও না, কল কেটে দিও না,
আমাদের অভিজ্ঞ স্টুডেন্ট অ্যাডভাইজাররাই কিন্তু তোমাদেরকে কল দিবেন এবং ইনশাআল্লাহ তোমাদের উপকারী হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থেকো। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। এরপরে আজকে ক্লাসে রিভিউ নিয়ে দেখা হচ্ছে 10 MS SSHC স্টুডেন্টস গ্রুপে। থ্যাংক ইউ এভরিওয়ান।